সমাধান করা যাবে না এরকমটা আমি একেবারেই মনে করি না। মহামান্য কলকাতা হাইকোর্ট এমনটা বলেননি যে ওবিসি রিজার্ভেশন দেওয়া যাবে না। বলা হয়েছে যে ওবিসি সার্টিফিকেট বাতিল এবং যাদের ওবিসি সংরক্ষণ দেওয়া হয়েছে সেখানে পদ্ধতিগত অনেক ত্রুটি আছে। আইনজীবী শামীম সাহেবও সে কথা বলেছেন যে পদ্ধতিগত ত্রুটি। আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকারের যেমন সোশ্যাল জাস্টিস এম্পাওয়ারমেন্ট দপ্তরের অধীনে ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু বিসিডব্লিউ ডিপার্টমেন্ট ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অধীনে ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস আছে। মূলত কেউ সার্টিফিকেট পেতে গেলে আগে ব্যাকওয়ার্ড ক্লাসেস কমিশনের চেয়ারম্যানের কাছে বা মেম্বার সেক্রেটারির কাছে একটা আবেদন লিখতে হয় যে আমরা অর্থনৈতিক সামাজিকভাবে এবং শিক্ষাগতভাবে পশ্চাৎপদ, আমরা ওবিসি হিসাবে সুবিধা পেতে চাই। তখন তাদের শুনানি গ্রহণ করা হয়। তারা যে পশ্চাৎপদ একাধিক সমীক্ষা এবং পেপার সংগ্রহ করে তারা রাজ্য সরকারের যে অনগ্রসর কল্যাণ দপ্তর সেখানে সুপারিশপত্র পাঠিয়ে দেয় এবং তারপরের যে নিয়ম সে মেনে তাদেরকে ওবিসি হিসাবে করা হয়। কিন্তু আপনারা জানেন, আমাদের আইনজীবী শামীম সাহেবও বলেছেন যে একজন নির্দেশ দিয়েছেন এবং সেই নির্দেশ মেনে আধিকারিকরা অনেক জনগোষ্ঠীকে ওবিসি হিসাবে তারা নথিভুক্ত করেছেন এবং স্বীকৃতি দিয়েছেন। আমি প্রথম যেদিন মহামান্য হাইকোর্টের এই ওবিসি সার্টিফিকেট বাতিলের নির্দেশিকা শুনেছিলাম, প্রাথমিকভাবেই আমি অত্যন্ত ব্যথিত হয়েছিলাম। কেননা এ নিয়ে আপনারা জানেন যে 10% ওবিসি সংরক্ষণ আছে, যেটার মধ্যে বেশিরভাগ জনগোষ্ঠী মুসলিম। কিন্তু মুসলিমদের সার্বিক চাকরির পার্সেন্টেজ 10% সংরক্ষণ পাওয়ার পরেও এখনো পর্যন্ত 4% উপরে পৌঁছানো যায়নি। তাহলে আপনারা বুঝতে পাচ্ছেন এই সাধারণ অঙ্কটা যে 10% সংরক্ষণ ওবিসি এই হিসাবে দেওয়ার পরেও কিন্তু মুসলমানদের চাকরির পার্সেন্টেজ কোনোভাবেই বাড়ানো যাচ্ছে না। আমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আরটিআই করেছিলাম যে 2011 সালের পরে পশ্চিমবাংলায় যে নিয়োগ হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, সেখানে কতজনকে ওবিসি এ ওবিসি বি সংরক্ষণে বা এই কোটায় কতজনকে নিয়োগ করা হয়েছে। তো কল্যাণী বিশ্ববিদ্যালয়ে আমাকে বললেন যে তাদের কাছে মাত্র 1 জনকে নিয়োগ হয়েছে। তো ওরা উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রেও বহু ক্ষেত্রে ওরা নিয়ম মানে না। তো আমি একদিন গেলাম, ভাইস চ্যান্সেলরকে বললাম যে স্যার, আমি আপনার ইউনিভার্সিটিতে আরটিআই করেছিলাম, রেজিস্ট্রার বললেন আমরা 1 জনকে মাত্র ওবিসি হিসাবে নিয়োগ করেছি, আমাদের নিয়োগ হয়নি। বললেন যে 1992 সাল থেকে আমাদের সংরক্ষণ মেনে বা 100 পয়েন্ট যে রোস্টার আছে সে রোস্টার মেনে কোনো নিয়োগ হয় না। 1992 সাল থেকে কোনো নিয়োগ হয় না এবং এসসি এসটিরাও একইভাবে তারাও কিন্তু বঞ্চিত। তো এই হচ্ছে একটা বিশ্ববিদ্যালয়ের অবস্থা। সর্বশেষ যখন বিশ্ববিদ্যালয়ে গেলাম কল্যাণীতে, আমি বললাম যে কেন এই গবেষণার যে সংরক্ষণ আছে উচ্চশিক্ষা দপ্তর দিয়েছে সেটা মেনে কেন আপনারা ওবিসি তালিকাভুক্ত ছাত্রদের কেন আপনারা গবেষণার কাজে সুযোগ দিচ্ছেন না। উনি বললেন যে আমি খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের যে সমস্ত বিভিন্ন বিভাগীয় প্রধান আছেন তারা মুসলিম ছেলেদের স্কলার হিসাবে, তারা গবেষক হিসাবে নিতে চাইছেন না।
এটা আমাদের পশ্চিমবঙ্গ, এটা আমাদের উচ্চ শিক্ষিত সুশীল সমাজের মানসিকতা। আমি একজন মুসলিম হিসাবে যদি লজ্জিত হই তাহলে এটা নিয়ে কারো অনুশোচনা হবে না, কিন্তু আমাদের মধ্যে যারা সাধারণ মানুষ আছেন, আমাদের সহনাগরিক অমুসলিম ভাইরা আছেন, যারা অত্যন্ত সজ্জন মানসিকতার, আমার মনে হয় যে একটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরের কথা শোনার পরে সবারই লজ্জা লাগবে, মাথা নিচু হয়ে যাবে যে আমরা কোথায় বাস করছি। তো এই হচ্ছে সার্বিক অবস্থা। মহামান্য উচ্চ আদালতের রায় শোনার পরে আমার প্রথম প্রতিক্রিয়া ছিল যে হাইকোর্ট যে পদ্ধতিগত ত্রুটির কথা বলেছেন, সেই পদ্ধতিগত ত্রুটিগুলোকে সংশোধন করে ওবিসি সার্টিফিকেটগুলোকে ভ্যালিড করা হোক এবং ওবিসি সংরক্ষণ বিধিটা চালু রাখা হোক। কিন্তু তার জন্যে 1 মাসের মধ্যে মহামান্য উচ্চ আদালতে রিভিউ পিটিশন করার দরকার ছিল। যখন আমরা দেখলাম যে 20 দিন কেটে গিয়েছে, উচ্চ আদালতে, সর্বোচ্চ আদালতেও যাওয়া হলো না, উচ্চ আদালতেও রিভিউ পিটিশন করা হলো না, আমাদের একটি ছোট্ট সংগঠন আছে, তার পক্ষ থেকে আমি BCW ডিপার্টমেন্টে গেলাম। প্রিন্সিপাল সেক্রেটারিকে আগাম জানানো ছিল, কিন্তু তিনি নেই। জয়েন্ট সেক্রেটারিকে জিজ্ঞাসা করলাম, উনি বললেন যে BCW ডিপার্টমেন্টের যিনি প্রধান সচিব, তিনি শুধু আমাদের দপ্তরে বসেন না, আরও 3টে দপ্তরে বসেন এবং বেশিরভাগ সময়ে তাকে নবান্নতেও বসতে হয়। ফলে এই কলকাতা হাইকোর্টের রায় এবং এই বিষয়ে কি সমাধান আসবে বা কি সরকারি উদ্যোগ নেওয়া হবে, এ বিষয়ে খুব বেশি সময় তার হাতে নেই। তো আমরা অবহেলিত, বঞ্চিত, ফলে আমাদের নিয়ে বেশি ভাবনা থাকবে, এটা ভাবাটা অন্যায়, না ভাবাটাই ঠিক। যারা আইনজ্ঞ আছেন, মানে বিশেষ করে বিচারপতি, মানে যারা আইনজীবী আছেন, আমি তাদের কাছে শুধু একটা প্রশ্ন বা আমার একটা জানার আছে, সেই বিষয়ে বলতে চাই যে আপনারা জানেন যে 2014 সালে আমাদের কেন্দ্রীয় সরকারের যে সোশ্যাল জাস্টিস এম্পাওয়ারমেন্টের ডিপার্টমেন্ট, তারা ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেসের সুপারিশ মেনে এই রাজ্যের 34টা জনগোষ্ঠীকে তারা ওবিসি হিসাবে স্বীকৃতি দিয়েছিলেন 2014 সালে। যেহেতু রাজ্য সরকারের পদ্ধতিগত ত্রুটি থাকলেও কেন্দ্রীয় সরকারের তো পদ্ধতিগত ত্রুটি থাকার কথা নয়, কেননা তখন ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেসের যিনি চেয়ারম্যান ছিলেন, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ভি ঈশ্বরিয়া, আমি 2-3বার তার সঙ্গে দেখা করেছি, কমিশনেও গিয়েছি। তো সেখানেও আমি দেখেছি যে তারা কিন্তু পদ্ধতি মেনেই সংরক্ষণটা দিয়েছেন। ফলে সেই সংরক্ষণটা নিয়েও কিন্তু যাতে রাজ্যে আমরা আপাতত স্বীকৃতির পাওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা না হয় সেটা দেখা দরকার। আর আমি ছাত্র জীবন থেকেই আমি আইনের পথে, আমাদের মতো সাধারণ নাগরিকদের জন্যে আইনের পথটা অত্যন্ত কঠিন, সেই জন্য আমি আন্দোলনের পথটা বেশি পছন্দ করি। আমি প্রথম দিন থেকেই বলেছি যে সরকারকেই উদ্যোগ নিতে হবে যে তারা ওবিসি সংরক্ষণ কিভাবে কার্যকরী করে রাখবেন। কেননা রাজেন্দ্র সচার কমিটির রিপোর্ট থেকে শুরু করে রঙ্গনাথ মিশ্র কমিশনের রিপোর্ট, সবাই বলেছেন যে মুসলমানরা অনগ্রসর, পশ্চাৎপদ। স্বাধীনতার পরবর্তী 75 বছর পরেও একটা বৃহত্তর জনগোষ্ঠী তারা কিভাবে অনগ্রসর হচ্ছে, তারা কিভাবে পশ্চাৎপদ থাকছে, এই ভাবনা সরকার ভাবতে বাধ্য। আমরা অপদার্থ, আমরা নপুংসক, অকপটে স্বীকার করছি, আমরা সরকারকে ভাবতে বাধ্য করাতে পারি না। আমি দৃঢ়তার সঙ্গে সকলের কাছে আবেদন করব, আমরা যদি নিজেরা মানসিকভাবে শক্তিশালী হই এবং আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি,
তাহলে সরকার ভাববে, এবং সরকার ভাবার জন্যে সরকারের কাছে যেতে হবে না, সরকারের প্রতিনিধিরা আমার আপনার কাছে আসবে এবং তারা এর সুষ্ঠু সমাধান করতে বাধ্য হবে। সেই জন্যে আইনের পথে যারা আইনের মানুষ তারা যাবেন, কিন্তু আমাদের মতো গণ আন্দোলনের কর্মীদের কাছে আমি অনুরোধ করব, আসুন ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলি, তবেই সমাধান হবে। অসংখ্য ধন্যবাদ। গুরুত্বপূর্ণ বেশ কিছু পরামর্শ মতামত দিয়েছেন সারা বাংলা যুব ফেডারেশনের কামরুজ্জামান মহাশয়। আমরাও আজকের আলোচনা থেকে একটা সমাধান সূত্র এইরকম উঠে আসুক যে আইনের বিষয়ে আইনজীবীরা দেখবেন। আরো একজন আইনজীবীকে আমরা পেয়েছি, সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেন, আইনজীবী মোতাহার হোসেন সাহেব। আইনের জন্য একটা ইউনিট বা একটা যোগসূত্র গড়ে তোলার জন্য আরো যারা রয়েছেন, স্বামী আহমেদ ছিলেন, আরো কেউ যদি থাকেন তাদের সঙ্গে একসঙ্গে পদক্ষেপ গ্রহণের জন্য যদি পরিচালনাটা ঠিক থাকে তাহলে মামলা ফাইল করতেও অনেকেই মতামত দিয়েছেন। এছাড়া পথে আন্দোলনের কথা বললেন, এটা আমরাও চাইবো। আলিয়া বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু ছাত্র এসছে বা অন্যান্য ছাত্র সংগঠন এসছে, তারা পথে নেমে আন্দোলন, এটা প্রয়োজন রয়েছে। আমরা এখন মতুয়া সমাজের বিশিষ্ট সমাজকর্মী এবং আমাদের এই নাগরিক সমন্বয় মঞ্চের আহ্বায়ক দীনেশ চন্দ্র বিশ্বাস মহাশয়কে সংক্ষেপে কথা বলার জন্য জানাই। নমস্কার, সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি সংক্ষিপ্তভাবে বলছি এই কারণেই, আমাকে আবার এখান থেকে যাওয়ার কথা লালবাজারে। এর আগে আলিপুর কোর্টে গেছিলাম, তারপরে যাওয়ার কথা লালবাজারে। মির্জা ভাইয়ের কথা শুনে এবং নওশাদ ভাইয়ের এই মানে এই আহ্বানে আমাকে আহ্বায়ক হিসাবে এখানে ডাকা হয়েছে। যাই হোক, যুগ্মভাবে আমরা আহ্বায়ক বলে একজন বলেছেন। আমি এইটুকুনি বলবো যে আজকে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের যে অবস্থা, যেটা অনেকেই বলছেন যে আমরা এটা সামাজিক সংগঠনের পক্ষ থেকে আমরা ডেকেছি, আসলে তো কোনোটাই সবটাই সামাজিক বলি আমরা, কিন্তু সবকটার পেছনেই রাজনৈতিক অভিসন্ধি থাকে এবং রাজনৈতিক সিদ্ধান্ত থাকে। এর পেছনেও রাজনৈতিক সিদ্ধান্ত আছে, কারণ আমাদের সমাজে যে সমস্ত মানুষ দীর্ঘদিন ধরে বঞ্চিত হচ্ছে, সে স্বাধীনতার আগে থেকে এবং স্বাধীনতার পরে, আম্বেদকর সাহেব যে সংবিধান রেখেছেন, সেই সংবিধানে এসসি এসটিদের যে প্রভিশন রেখে গেছে, পরবর্তী পর্যায়ে ওবিসিদের যে সংরক্ষণের প্রভিশন মণ্ডল কমিশনের মাধ্যমে আমরা পেয়েছি। এই এসসি এসটি ওবিসিরা সারা ভারতবর্ষে প্রায় 85% মানুষ, তারা কিন্তু দীর্ঘদিন ধরে বঞ্চিত হচ্ছে। এই বঞ্চনার শিকার হতে হতে আমরা আজকে শেষ জায়গায় পৌঁছেছি। যারা ব্রাহ্মণ্যবাদ তথা মনুবাদ, যারা স্বাধীনতার আগে থাকতেই যারা এই মনুবাদকে সমাজটাকে শোষণ করার জন্য শাসন করার জন্য চালু রেখেছিল, তারা আজকে অন্য পথে আজকে আমাদেরকে শোষণ করছে। এই পথটা যদি আমরা ধরতে না পারি, আমরা যদি এই পথ ধরতে পারার পরে এই পথের বিরুদ্ধে যদি আমরা লড়াই সংগ্রাম না করি, তাহলে আগামী দিনেও আমাদের এইভাবে চলতে হবে। আমি দীর্ঘ আলোচনায় যাব না, কারণ আমরা যে এসসি এসটি ওবিসি যেটা যে ব্লক, এই যে 3টে ব্লক করা আছে, এই ব্লক কিন্তু আগে ছিল না। এই সংবিধান রচনা করার আগে 6743টা জনজাতি গোষ্ঠীতে বিভক্ত ছিল। সেই 6743টা জনজাতি গোষ্ঠী 3টে গোষ্ঠীর মধ্যে আবদ্ধ করা হয়েছিল, এসসি এসটি এবং ওবিসি। আজকে সেখানে দাঁড়িয়ে যত আমরা সংঘবদ্ধ হব, যত আমরা এক জায়গায় আসতে পারবো, তত আমরা শোষণ বঞ্চনার বিরুদ্ধে আমরা অবসান করতে পারবো, দূরীভূত করতে পারবো। আমাদের যে সমাজের যে আমাদের ভাগিদার, মানে যার যত সংখ্যা বাড়ি তার তত ভাগিদার, এই যে পদ্ধতি, এটা কিন্তু আমরা বঞ্চনার শিকার হচ্ছে। আমরা বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে রয়েছি, যার জন্যে আজকে আমাদেরকে এই বঞ্চনার শিকার হতে হচ্ছে। আমরা একটা মতুয়া এবং দলিত আদিবাসীদের নিয়ে আমরা কাজ করছি, আমাদের মূল নিবাসী বহুজন ঐক্য মঞ্চ।
এই মূল্যবাসী বহুজন ঐক্য মঞ্চ সারা পশ্চিমবঙ্গে জুড়ে বিভিন্ন গ্রামে গঞ্জে কাজ করছে। সেই করতে যে আমরা প্রশাসনিকভাবে বিভিন্ন সময় কেস এবং শোষণ শাসন ধমকির সম্মুখীন হতে হচ্ছে, যার জন্যে আমরা আজকে চাইছি যে সমস্ত মানুষকে সংঘবদ্ধ করে সেখানে মাইনরিটি কমিউনিটি, ওবিসি, এসটি, এসসি সবাই মিলে আমরা যৌথভাবে যদি একটা মঞ্চ তৈরি করে এগোতে পারি, তাহলে এই যে বঞ্চনা, ইচ্ছাকৃত বঞ্চনা, এই বঞ্চনা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। আমি আলোচনায় দীর্ঘ করতে চাই না, সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে মূল্যবাসী বহুজন ঐক্য মঞ্চ থেকে আপনাদেরকে আবারও সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমি একটু বেরিয়ে যাব, সেই অনুমতিও চাইছি। ধন্যবাদ দীনেশ চন্দ্র বিশ্বাস মহাশয়কে। আমরা এখন আলোচনা শুনবো আমাদের সেন্ট জেভিয়ার্স কলেজের বিশিষ্ট অধ্যাপক রবিউল ইসলাম মহাশয়ের পক্ষ থেকে। এখন মাইক্রোফোনে অধ্যাপক রবিউল ইসলাম। সকলকে আমার আন্তরিক সালাম ও অভিনন্দন। দুপুরের ভাত ঘুম ছেড়ে আপনারা এসেছেন এবং আমরা সুন্দর আলোচনা শুনেছি অনেকক্ষণ ধরে। আমি তার সঙ্গে একটা দুটো কথা যোগ করতে চাই। কিছুক্ষণ আগেই আমরা শুনলাম যে এই ইস্যুটা, যে ইস্যু নিয়ে আজকের আলোচনা, এটা পলিটিক্যাল না সোশিওলজিক্যাল। আমার যেন মনে হয়েছে এটা বোথ সোশিও পলিটিক্যাল। তো আমাদের ছাত্র প্রতিনিধি হিসেবে তিনি পলিটিক্যাল অ্যাঙ্গেলে অনেক কথা বলেছেন বা অন্যান্যরা। আমি সোশ্যাল যে জায়গাটা, যে এসসি এসটি হিসেবে আমাকে বঞ্চিত করা হচ্ছে, ওবিসি হিসেবে বঞ্চিত করা হচ্ছে, এটা রাজনীতি মেন, একথা বারবার হয়েছে। কিন্তু সোশ্যাল এর রুটটা আরও ডিপে, সোশিওলজিক্যাল রুট আরও ডিপে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, অনেক এক্সাম্পল দেওয়া যেতে পারে, কিন্তু আমি সংক্ষেপ করার জন্য একটা কথা বলছি। সেন্ট জেভিয়ার্স কলেজ মাইনরিটি স্ট্যাটাস প্রাপ্ত, তারা বাধ্য নয় সরকারি রিজার্ভেশন পলিসি মেনে চলতে। তা সত্ত্বেও তারা সরকারের মোটামুটি রিজার্ভেশন সব কিছুই মেনে চলতো, কিন্তু 2017 আগে অবধি কোনো ওবিসি রিজার্ভেশন ওখানে ছিল না, কোনো টাইপের ওবিসি রিজার্ভেশন ছিল না। 17 সালে আমি অ্যাডমিশন কমিটিতে আসি, অ্যাডমিশন কমিটির 60 জন মেম্বার। এরকম হলে যখন মিটিং হচ্ছে, অ্যাডমিশনের যে পোর্টফোলিও সেটা প্রিন্সিপাল একটা একটা করে উল্টাচ্ছেন, একদম লাস্ট পেজে হচ্ছে রিজার্ভেশনের বিষয়টা আছে। তো উনি সেই পাতাটা জাস্ট উল্টে দিয়ে বললো তাহলে ওটা অ্যাজ ইট ইজ থাক। এবার আমি জানতাম আগে থেকে যে ওবিসি রিজার্ভেশন নেই, সেই কারণে আমাদের ক্লাসগুলোতে আমরা দেখতাম যে মাইনরিটি কমিউনিটির ছেলে মেয়ে একটা দুটো এরকম, রেয়ারলি। কারণ হাই কাট অফ, ওখানে ভর্তি হওয়া ডিফিকাল্ট। কাট অফ হচ্ছে 93%, কী করে ভর্তি হবে? এবারে আমি তখন হাত উঁচু করলাম, তো আমাকে জিজ্ঞেস করা হলো যে কি ব্যাপার। তা আমি বললাম যে ওবিসি রিজার্ভেশন এটা একটা কনস্টিটিউশনাল রাইট। আপনার হাবিজাবি অনেক রিজার্ভেশন আছে, ওখানে যেমন তাদের অর্গানাইজেশনের কারণে 10% রিজার্ভেশন আছে ফর ক্যাথলিক খ্রিস্টান, প্রোটেস্ট্যান্টে পাবে না কিন্তু। তো এত সমস্ত রয়েছে, একটা কনস্টিটিউশনাল রাইটকে কেন জাস্ট পাতা উল্টে চলে যাওয়া হবে? তো তখন ওই হলে প্রিন্সিপাল তখন আমার কথাটা শুনে বললেন যে তাহলে এটা ডিসকাশনের জন্য ওপেন করা হোক, যেহেতু নতুন ইস্যু। তো ওপেন করার পরে ওই হলে যে কমেন্টগুলো এসেছিল সেগুলো ভীষণ ভয়ঙ্কর। সেই কমেন্টগুলো যারা করেছিল তাদের প্রতিনিধি কিন্তু কোর্টে মামলাটা লড়েছে, এটা মনে রাখতে হবে। সুপ্রিম কোর্টেও লড়বে। এই 2010 সালে যখন বামফ্রন্টের গভর্নমেন্ট এখানে নিয়ম করেছিল, তখনও এই নাগপুর থেকে যারা মোটিভেটেড হয়ে এই মামলা করেছিল তারা তখনও মামলা করেছিল, তখনও হাইকোর্টের একটা জাজমেন্ট ছিল। এই সরকারি আইনজীবী সেটা প্রডিউস করেনি কোর্টে। আর এখানে রাজনৈতিক বিশ্বাস বিভিন্ন জনের বিভিন্ন আছে। অনেকে এখানে বলে গেছেন যে যত সমস্যা পরে হয়েছে, সমস্যা গোড়াতেও ছিল। 2010-এ যখন এটা হচ্ছে তখনও সরকারের কাছে সব সুযোগ ছিল ওবিসি কমিশনের ওপিনিয়ন নেয়নি, কিন্তু সার্ভে করেনি তা না, তারা একটা পদ্ধতি মেনে সার্ভে করেছে। যেমন ক্যালকাটা ইউনিভার্সিটির স্ট্যাটিস্টিক ডিপার্টমেন্টকে দায়িত্ব দিয়েছিল, অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্টকে দায়িত্ব দিয়েছিল, কাজকর্ম করেছেন অনেক সেই সময়ের লোকরা। কিন্তু ওবিসি কমিশনের যে সুপারিশটা নিতে হবে সেটা তাদের কি জানা ছিল না? আমি বলবো ইচ্ছে করে নেয়নি।
কারণ সেখানেও যারা প্রতিনিধিত্ব করছিল সেই শস্যের মধ্যে বলে ভূত ছিল। এই যে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে, এখানেও শস্যের মধ্যে ভূত থাকবে। এবং আমি বলছি ওই 2010 সালে কর্ণাটক হাইকোর্ট একই রকম একটা রায় দিয়েছিল ওখানে মুসলিমদের রিজার্ভেশন নিয়ে। দেখবেন হাইকোর্টের এই যে অর্ডার হলো, তাতে বুদ্ধিজীবী মহলে যে চর্চা চলছে, বুদ্ধিজীবী না বলার থেকে আরো কোডিফাই করে বলা উচিত হিন্দু বুদ্ধিজীবী মহলে, আপার ক্লাস, সেখানে চলছে কি যে হাইকোর্ট মুসলিমদের রিজার্ভেশন বন্ধ করে দিয়েছে। দিস ইজ নট দ্য থিং। মুসলিমদের রিজার্ভেশন মোটেই বন্ধ করেনি। এখানে বারবার আইনজীবীরা বলেছেন, শামীম সাহেব, যে পদ্ধতিগত ত্রুটির কথা বলা হয়েছে। উনি যেটা সুন্দর বলছিলেন যে আইনসভা, লেজিসলেটররা আইন তৈরি করবেন, এক্সিকিউটিভের কাজ হচ্ছে সেটা এক্সিকিউট করা, IAS-IPS-দের। আমাদের গণতন্ত্রের যে 3টে স্তম্ভ, আইনসভা, এদিকে এক্সিকিউটিভ, আর হচ্ছে জুডিশিয়ারি, আর 4র্থ স্তম্ভ এখানে সব রয়েছে লম্বা লম্বা যে দাঁড় করানো। তো যাই হোক, যে কথাগুলো আমি বলছি যে এর সোশিওলজিক্যাল রুট কিন্তু অনেক ডিপে। আমরা যদি ভাবি যে সরকার আমাদের প্রতিনিধিত্ব করছে, তারা সমস্ত করে দেবে, কর্ণাটক হাইকোর্টে যে রায় হয়েছিল সেইটাও কিন্তু এখনো সেটেল হয়নি। ওই একই রকম এরা যেমন SLP করেছে সুপ্রিম কোর্টে গিয়ে, ওটা ওখানে স্টে করে সেই OBC সার্টিফিকেট চলছে, কিন্তু এখনো কোনো ভার্ডিক্ট আসেনি সুপ্রিম কোর্ট থেকে। এখন এখানে যেটা হবে, এখানেও যদি একই গল্পের দিকে আমি দেখছি এগিয়ে যাচ্ছে, যে ফলটা হবে প্রেজেন্ট সরকার এতদিন ভোট নিচ্ছিল খাদ জুজু দেখিয়ে, বিজেপির জুজু দেখিয়ে, এইবার ভোট দেবে খুঁড়োর কল দেখিয়ে, চট আমার পেছনে, এইটা ভোট দিলে তবে না OBC রিজার্ভেশনটা রাখবো, না তো রাখবো না। ফলে এই জুজুর পিছনে কিন্তু ছড়া যাবে না। ফলে অনেকে এখানে বলেছে যে তারা ফিল করছে যে খুব লোকজন সচেতন হয়েছে, আমি কিন্তু একদম তা ফিল করছি না। এই যে প্রতিকারের বিষয়ে যদি আলোচনা করতে হয়, আমি কিন্তু তা ফিল করছি না। শহরে বসে হয়তো অনেকে ফিল করছেন, কিন্তু আমি গ্রামের মানুষ, আমি গ্রাম বাংলাতে দেখছি যে আমার সমাজ কিন্তু ঘুমিয়ে আছে। এই আন্দোলন দানা বাঁধাতর যে প্রতিবন্ধকতা, স্টাম্বলিং ব্লক যেটা, সেটা হচ্ছে অসচেতন নাগরিক। শিক্ষিত ক্লাসের মধ্যেও তাই, OBC রিজার্ভেশন বা এনি কাইন্ড অফ রিজার্ভেশন এরা দারুণ নাকশিট কেন, কিন্তু পৃথিবীর সমস্ত উন্নত দেশে রিজার্ভেশন পলিসি রয়েছে। বক্তৃতা লম্বা হয়ে যাবে, কিন্তু রিসেন্টলি আপনারা দেখেছেন যে খড়গপুর IIT-তে ফয়জান আহমেদকে কিভাবে মারা হয়েছে। মহারাষ্ট্রে ডক্টর পায়েল তানভিকে কেন মারা হয়েছিল? কাস্টের কারণে। আরো লম্বা লিস্ট রয়েছে তার। ফলে এই যে অত্যন্ত প্রতিভাধর ছেলে মেয়েগুলো এত ভালো ভালো প্রতিষ্ঠান থেকে হারিয়ে যাচ্ছে এবং তাদেরকে প্রোটেক্ট করার কেউ থাকছে না। খড়গপুর IIT-র যে ডিরেক্টর, তিনি হাইকোর্টে হলফনামা দিয়ে বলেছেন যে দ্বিতীয়বার যেন ময়নাতদন্ত না হয়। কাকে লুকাতে চাইছো? এই চিত্র কিন্তু সমস্ত জায়গাতে বসে রয়েছে। ফলে আমরা তাদের উপর ভরসা করে যদি নাকে তেল দিয়ে ঘুমাই, তাহলে কিন্তু এটা ওই খুঁড়োর কলের পিছনেই ছুটতে হবে। ফলে আন্দোলন দানা বাঁধাতে গেলে ঠিক NRC মুভমেন্টটা যেমনভাবে হয়েছিল অলিতে গলিতে, যদি সেইভাবে আমরা করতে পারি, তবেই কিন্তু এই সরকারের ঘুম ভাঙবে, অন্যথায় ভাঙবে না। কিন্তু আমি শুধু এই কটা কথা জুড়েই আমার সেই কলেজের ঘটনা দিয়ে আমি শুরু করেছিলাম, কিন্তু ফরচুনেটলি 2017 থেকে OBC রিজার্ভেশন চালু হলো ওখানে 5%, ওই হলে সিদ্ধান্ত হয়েছিল। তারপরে আমরা ক্লাসগুলোতে দেখছি মাইনরিটি কমিউনিটির ছেলে মেয়ে 6-7 জন করে। এবার সেন্ট জেভিয়ার্স কলেজে আমি পরিসংখ্যান দিচ্ছি আপনাদের, রাফলি এই যে অ্যাডমিশন চলছে 2000 ছেলে মেয়ে ভর্তি হবে। আপনি এবার 5% হিসেব করুন, কত হচ্ছে হিসেব করুন। 100 হচ্ছে তো? একটা ক্যান্ডিডেটকে ওখানে ভর্তি করতে যান, মাথার ঘাম পায়ে ফেলতে হবে, পারবেন না ভর্তি করতে। ওখানে কোনো নেতার ফোনেও কোনো কিছু কাজ হয় না, ভেরি ডিফিকাল্ট। কিন্তু ওটা একটা কলমের খোঁচা হয়ে গেছে। কিন্তু ফলে এই যে কলমের খোঁচা হাইকোর্ট মেরেছে, এতে যে কত কিছু হারাতে হবে আমি বলছি। আমি গ্রামের ছেলে হিসেবে বলছি, আমি গ্রাম বাংলায় গিয়ে কিন্তু কারোর কোনো এই বিষয়ে হেলদোল আছে বলে আমার মনে হয়নি। যদিও অনেকে এখানে বলেছেন যে লোকজন নাকি সচেতন হয়েছে, আমার একদম তা মনে হয়। এই সচেতনতার চেইন যদি আমরা তৈরি না করতে পারি, দেখুন NRC মুভমেন্টটা সকলকে হিট করছিল, যেমন নাগরিকত্ব চলে যাবে, কিন্তু এই রিজার্ভেশনটা সকলকে হিট করছে না। যারা একদম প্রান্তিক শ্রেণীর মানুষ বলছে ওসব যারা পড়ালেখা করেছে ওদের ব্যাপার, আমার ব্যাপার নয়। এখন সকলকে যদি না হিট করানো যায় বা একটা লার্জার সেকশনকে,
তাহলে কিন্তু এই মুভমেন্ট দানা বাঁধবে না। আমি শুধু এইটুকু কথা যোগ করে আমি শেষ করছি এখানে। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক রবিউল ইসলাম মহাশয়কে। খুব ভালো কথা বলেছেন এবং দিশা দেখানোর কথা। সত্যি আমাদের সমাজের অনেকেই উদাসীনতা, মানে তারা বোঝেও না। এখন স্কলারশিপ পাওয়া যায়, ভর্তি হওয়া যায়, চাকরি পাওয়া যায়, চাকরি তেমনি নেই, এই সবগুলো অনেকেই বোঝে না। তবে আমরা মনে করি যে এর ফলে অনেক সময় অনেক লোনও পাওয়া যায়, প্রভিশনের সবগুলো সাবসিডি থাকে। এসব মানুষ তার স্বার্থ জড়িয়ে আছে বুঝলে তার কাছে বার্তা পৌঁছালে আশা করি তারাও শিক্ষিত সমাজের একটা বড় অংশ ছাত্রছাত্রী আছে কলেজ, গ্রাম স্তরে। আমরা যদি আমাদের এই ভাবনা চিন্তা পৌঁছে দিতে পারি, তারা কিন্তু অবশ্যই তারা পথে নামবে, উঠে আসবে। আমরা যে আলোচনার চক্রে রয়েছি তার মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের ফেরদৌস শামীম মহাশয়। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মধ্যে আরো বেশ কয়েকজন আলোচক রয়েছেন, আমরা আলোচনা শুনবো, এবং যারা বিভিন্ন সংগঠনের প্রতিনিধি হিসেবে রয়েছেন। আমি স্টুডেন্ট ফ্রন্টের শেখ সাবির আছেন, পরে বলবেন। রয়েছেন বিশিষ্ট সমাজকর্মী এবং এনআরসি বিরোধী আন্দোলনে ছিলেন অনির্বাণ তালুকদার। আসুন। আমাদের মধ্যে রয়েছেন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মফিকুল ইসলাম। এই মফিকুল সাহেবকে বলবো যে তার মতামত রাখার জন্য। তার আগে অনির্বাণ তালুকদার এখন মাইক্রোফোনে কিছু বক্তব্য রাখছেন। ধন্যবাদ। আজকের আলোচনা সভার সঞ্চালক, উদ্যোক্তা এবং মঞ্চে উপস্থিত যে সম্মানীয় ব্যক্তিত্ববৃন্দ আছেন এবং যারা এখানে উপস্থিত হয়েছেন, তাদের সকলকেই সবার প্রথমে অভিনন্দন জানাই যে এই রকম একটা পরিস্থিতিতে, যেখানে আমরা দুর্ভাগ্যের সঙ্গে দেখতে পাচ্ছি যে ভারতবর্ষের মতো একটা দেশ, যে দেশে আমরা ছোট থেকে বড় হয়েছি বৈচিত্র্যের মধ্যে ঐক্যের একটা বার্তা নিয়ে, সেখানে আজকে গোটা দেশকে কীরকমভাবে একটা একমাত্রার মধ্যে বেঁধে রাখার চেষ্টা চালানো হচ্ছে। যে অপচেষ্টাকে আজকে আটকাতে গেলে, একটু আগে মাননীয় অধ্যাপক যে কথা বলছিলেন যে সচেতনতা বাড়ানো অত্যন্ত প্রয়োজন। আমরা অতীতে দেখেছি যে এনআরসি বিরোধী আন্দোলন, সেই আন্দোলন আমরা যখন শুরু করেছিলাম আমাদেরকে কাঠখড় পোড়াতে হয়েছিল, গ্রামে গ্রামে গিয়ে আমাদেরকে সচেতনতা সৃষ্টি করতে হয়েছিল। কিন্তু আসামের এনআরসি তালিকা থেকে একটা বিশাল অংশের মানুষের নাম বাদ যাওয়ার যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়া ব্যক্তিগতভাবে আমার মনে হয় গোটা দেশের ক্ষেত্রে এমন একটা দৃষ্টান্ত তৈরি করেছিল, যে কারণে আমাদের ক্ষেত্রে হয়তো একটু সহজ হয়েছিল আন্দোলনটাকে জমাট বাঁধানোর জন্য। আজকে যে জায়গাতে আমরা দাঁড়িয়ে আছি, এই জায়গায় যদি আমাদেরকে এই আন্দোলনকে তৈরি করতে হয়, যদি সত্যি করে এসসি, এসটি, ওবিসি, দলিত, আদিবাসী, মুসলমান, পিছিয়ে পড়া অংশের মানুষদেরকে, তাদের অধিকারকে যদি সুরক্ষিত রাখতে হয়, তাদের অধিকারকে ফিরিয়ে আনার জন্য যদি আমাদের কোনো লড়াই সংগ্রামকে তৈরি করতে হয়, তাহলে সবার প্রথম যে দাবিটাকে নিয়ে আমাদের মানুষের মধ্যে পৌঁছতে হবে তা হলো কাস্ট সেন্সাস বা জাতভিত্তিক জনগণনা। এই জাতভিত্তিক জনগণনা আপনারা দেখবেন যে দীর্ঘদিন ধরে বারবার বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা সত্ত্বেও, দাবি করা সত্ত্বেও, আমাদের দেশের কেন্দ্রের যে শাসক দল, তারা কিন্তু এই জাতভিত্তিক গণনা করতে রাজি নয়। এবং নির্দিষ্টভাবে আমরা জানি যে কেন তারা সেটা করতে চায় না। কারণ আজকে জাতভিত্তিক জনগণনা যদি করা হয়, জাতভিত্তিক জনগণনা যদি করা হয়, তাহলে একেবারে পরিষ্কার
ডেটা তথ্য চলে আসবে যে সত্যি করে আমাদের দেশে এই যে অংশে বহুজন অংশের মানুষদেরকে বঞ্চিত করে রাখার চেষ্টা হচ্ছে, তাদের অ্যাকচুয়াল পার্সেন্টেজ আমাদের দেশের জনসংখ্যায় কতটা আছে। এবং এটা হয়ে যাওয়ার মানে আমাদের দেশে যে অর্থনৈতিকভাবে শক্তিশালী যে উচ্চবর্ণের অংশ প্রত্যেকটা ক্ষেত্রে তাদের ক্ষমতাকে দখল করে রেখেছে, আজকে তাদের যে ক্ষমতা, সেই ক্ষমতা কিন্তু প্রশ্নচিহ্নের মুখে পড়ে যাবে। আর তাই এই কাস্ট সেন্সাস বা জাতভিত্তিক জনগণনা করতে আমাদের দেশের শাসক অংশের এত তাদের অ্যালার্জি। আমাদের সবার প্রথম এই জাতভিত্তিক জনগণনার প্রয়োজনীয়তা, এই প্রয়োজনীয়তা মানুষের মধ্যে নিয়ে আসা উচিত। যে মানুষকে এটা বুঝতে হবে যে আজকে আমাদের এই দেশে, এই রাজ্যে, এই জেলায় প্রত্যেকটা জায়গাতে আমাদের অ্যাকচুয়াল অংশীদারি কতটা জায়গা থেকে আমরা কতটা সুযোগ আসলে পাচ্ছি আর কতটা আমাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে। এটা যতক্ষণ আমাদের কাছে একটা তথ্য না আসবে আমরা সেই তথ্যের উপর দাঁড়াতে পারবো না। তাই এই SC ST OBC বহুজন সমাজে তাদের যে অধিকারের লড়াই, সেই লড়াইকে যদি আমরা সত্যি করে সচেতনতার মধ্য দিয়ে গ্রামান্তরে ছড়িয়ে দিতে চাই, তাহলে তার সঙ্গে সঙ্গে এই কাস্ট সেন্সাস বা জাতভিত্তিক জনগণনা এর দাবিটাকেও সমান গুরুত্ব দিয়ে আমাদেরকে পৌঁছে দেওয়া উচিত। এই কথা আমরা বিভিন্ন জায়গায় আলোচনার মধ্যে বলছি এবং আজকে আপনাদের এখান থেকে যে আমরা মঞ্চ পেলাম, সেই মঞ্চের মধ্য দিয়েও এই কথা, এই বার্তা আমি পৌঁছে দিচ্ছি। এবং তার সঙ্গে সঙ্গে নিশ্চিতভাবে আগামী দিনে যাতে আরও এই ধরনের আলোচনা করা যায় এবং বিশেষত আমাদের গ্রাম বাংলার যে ছাত্র সমাজ আছে, যে ছাত্র সমাজকে আজকে শিক্ষার বদলে আমাদের দেশ এবং রাজ্যের সরকার তারা বই খাতা কলমের বদলে বিভিন্ন ধরনের অসামাজিক জিনিসপত্র তুলে দেওয়ার চেষ্টা করছে, তাদের কাছেও আমাদের এই বার্তা আমরা যত বেশি করে পৌঁছে দিতে পারবো, সেই ছাত্র অংশ কিন্তু এই আন্দোলনকে আগামী দিনে আরো অনেক বেশি শক্তিশালী করে তুলতে পারবে বলে আমার মনে হয়। এই কথা বলে আপনাদের সকলকে আরো একবার ধন্যবাদ, সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। নমস্কার। ধন্যবাদ বিশিষ্ট সমাজকর্মী অনির্বাণ তলপাত্রকে। আমরা আজকের আলোচনাতে শেষের দিকে যেটা যেতে চাইবো, কিছু কর্মসূচি যদি আমরা ঐক্যবদ্ধের ভিত্তিতে নিতে পারি। আরো আলোচক রয়েছে ইমতিয়াজ মোল্লা এবং আইনজীবী মোতাহার হোসেন এবং আইনজীবী ফিরদৌস সাহেব রয়েছেন, ভাইজান নওশাদ সিদ্দিক ভাইজান রয়েছেন। আপনাদের অডিয়েন্সে যারা রয়েছেন, যারা আরো বিশিষ্ট সমাজকর্মী, বিভিন্ন সংগঠন প্রতিনিধি, তাদের কাছে আমরা সংক্ষেপে কথা শুনবো। আমি এখন বিশিষ্ট আইনজীবী মোতাহার হোসেন বলবো যে সংক্ষেপে আলোচনা। ধন্যবাদ মঞ্চ সঞ্চালক সাহেব আর এখানে উপস্থিত বিধায়ক মাননীয় নওশাদ সিদ্দিকী সাহেব এবং বিশিষ্ট বক্তাবৃন্দ। অ্যাকচুয়ালি একটু আগে প্রফেসর রবিউল সাহেব যেটা বললেন, তো ওটাকে আমি একটু এক্সটেন্ড করব, কারণ কি অলরেডি আমরা শুনেছি এখানে সামাজিক দিকটা, রাজনৈতিক দিকটাও শুনলাম। তো আমি নিজেকে একদম কনফাইন্ড করব, রেস্ট্রিক্ট রাখবো লিগ্যাল বিষয়টা। তো উনি বললেন যে সোর্সের মধ্যে ভূত। অ্যাকচুয়ালি সোর্সের মধ্যে ভূত বলতে উনি কী বলতে চেয়েছিলেন, মানে সরকার যে সুপ্রিম কোর্টে লিগ্যাল রিপ্রেজেন্টেশন দেবে সম্পূর্ণ তথ্য পেশ করবে না, তাই না? কোনো কিছু আটকে রাখবে, যে ওখানে লাইন অফ আর্গুমেন্ট হবে সেটা হয়তো কিছুটা সিলেক্টেড আর্গুমেন্ট হবে। তো এই যে সোর্সের মধ্যে ভূত, এই ভূতকে আমরা এক্সারসাইজ কিভাবে করব, ভূত তাড়াবো কিভাবে, আছে তার পদ্ধতিও আছে। আমি এই যে বিভিন্ন সামাজিক সংগঠন আছে, দীর্ঘদিন থেকে কন্ট্যাক্টে আছি, প্রত্যেক দিন 2-3টে সংগঠনের সাথে অনলাইন মিটিং হচ্ছে। আমি নিজেকে যেটা এখন বলতে যাচ্ছি এর বাইরে আমি ওখানেও বলি না, কেন কি যার যেটা একাডেমিক ব্যাকগ্রাউন্ড, সামাজিক ব্যাকগ্রাউন্ড, উনি সেই লাইনেই নিজের বক্তব্য রাখবেন, আর সেটা স্বাভাবিকও। আর সেখান থেকেও আমাদের অনেক কিছু শেখার আছে, কেন কি এই যে সমাজ, সব কিছু নিয়ে সমাজ, তা আর্থিক দিক আছে, সামাজিক দিক আছে, রাজনৈতিক দিক আছে, সব কিছুই আমাদের সঙ্গে নিয়ে চলতে হবে। তো সোর্সের মধ্যে ভূত
এটাকে আমরা কিভাবে মানে লিমিটেড রাখবো কিংবা সম্পূর্ণভাবে সেই ভূত তাড়াবো। তো যেটা আমাদের উচিত, এখানে যতগুলো সংগঠন আছে, সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন না থাকাই ভালো, বিশেষ করে সামাজিক সংগঠন, তো ওদের উচিত এখানে যে সুপ্রিম কোর্টে অলরেডি যারা এখানে পিটিশনার ছিল হাইকোর্টে, বিভিন্ন ওখানে কয়েকটা ছিল, তার মধ্যে আত্মদ্বীপ যেটা মেন, ওরা ক্যাবিনেট দিয়েছিল। তারপরে 18 তারিখে, এই 18 জুন সরকার আমাদের স্পেশাল লিভ পিটিশন ফাইল করেছে। সেটা এখন স্ক্রুটিনি স্টেজে আছে, মানে ওখানে যেসব ডকুমেন্টস দেওয়া হয় সেই ডকুমেন্টস কতটা ডিফেক্টিভ আছে, সেই ডিফেক্ট কেউ করতে হয় না, স্ক্রুটিনি ওটা একটা প্রসেস আছে, সুপ্রিম কোর্টের প্রসেস। তো এই প্রসেস কিছু লিমিটেড টাইম থাকে, ধরে নিন 15 দিন, সেই 15 দিনের মধ্যে এগুলো সব মানে ডিফেক্ট কিওর করা হয়। কেন কি সুপ্রিম কোর্ট সে সব জায়গাতেই আছে, হাইকোর্টেও আছে, মানে যতক্ষণ না পারফেক্ট ফাইল থাকবে, সেই ফাইলটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট থেকে যেটা হচ্ছে আপনার জুডিশিয়ারি মানে বেঞ্চে, সেটা বেঞ্চে যাবে না, আর বেঞ্চে না গেলে সেই কেসটা লিস্ট হবে না। মানে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট সেই কেস লিস্ট করে। আর আমরা তো যেমন সংবাদপত্র সবাই পড়ি, মাস্টার অফ দ্য রোস্টার, এগুলো তো আমরা সবাই জানি। চিফ জাস্টিস কেস অ্যাসাইন করেন কোনো একটা বেঞ্চকে। আর সুপ্রিম কোর্টে একটা জিনিস যেমন হচ্ছে, এখানে যেমন ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্টে মিনিমাম 2 জন জাজ বসেন, কিন্তু ওটাকে ডিভিশন বেঞ্চ বলা হয় না, ওটা সিঙ্গেল বেঞ্চই হয়। 2 জন জাজ, আর যেন চিফ জাস্টিস যেটা বসেন সেখানে 2 জন থেকে বেশি হয়, সাধারণত 3 জন হন, কিন্তু সবসময় কেউ না কেউ নতুন জাজ থাকেন, পিউনি জাজ আমরা বলি, সে নতুন জাজ, ট্রেনিং জাজ বলতে পারেন সুপ্রিম কোর্টে, যদিও উনি যে ট্রেনিং জাজ উনি নিজেই 60+ হন, কিন্তু ওখানে কিছুদিন মানে চিফ জাস্টিস আর সেকেন্ড জাজ আর উনি থার্ড পিউনি জাজ থাকেন। তো কিন্তু ওখানে যা বেঞ্চ স্ট্রাকচার হচ্ছে সেটা মানে 2 জন জাজের সিঙ্গেল বেঞ্চ। এখন 2 জন জাজের কম সুপ্রিম কোর্টে কোনো ম্যাটার লিস্ট হয় না, মানে হিয়ারিং হয় না। তো এই যে ডিফেক্ট কিওর হবে, তারপরে সেটা লিস্ট হবে ম্যাটার। তো ধরে রাখুন মোটামুটি 10 দিন, 12 দিন, 15 দিন এরকমভাবে। তো এই যে সোর্সের মধ্যে ভূত, ওটা আমরা কীভাবে তাড়াবো? তো এই যে সমস্ত সংগঠন আছে, আমাদের সামাজিক সংগঠন, সবাইকে আমি অনুরোধ করব, ওনারা সবাই, হ্যাঁ এখানে আপনি একজন ইন্ডিভিজুয়াল হতে পারেন, কেন কি এখানে সবাই হচ্ছে অ্যাগ্রিড পার্টিকে এখানে এই যে জাজমেন্টটা হয়েছে, সেই জাজমেন্টের মার কে খাচ্ছে, যে মার খাবে সে হচ্ছে অ্যাগ্রিড পার্টি। সে একজন সাধারণ ব্যক্তি হতে পারে, একজন ইন্ডিভিজুয়াল হতে পারে, আবার যে সোশ্যাল ক্লাস তো আছেই। এখানে ব্যাপারটা অ্যাকচুয়ালি এখানে কাস্ট নয়, ক্লাস হচ্ছে ব্যাকওয়ার্ড ক্লাস, কাস্ট নয়। তো যে কাস্ট এখান থেকে ক্যান্সেলড কাস্ট, তো কাস্ট গ্রুপ হতে পারে, একজন ইন্ডিভিজুয়াল হতে পারে যার সার্টিফিকেট ক্যান্সেল হয়েছে, কিংবা এই যে সামাজিক সংগঠন যারা এইসব নিয়ে কাজ করছে, যেমন এখানে আমরা কাজ করছি, এই 3 ক্লাসের মানুষ ওখানে লিগাল রিপ্রেজেন্টেশন দিতে পারে। কি করে? সুপ্রিম কোর্টের প্রসেস আছে, ইমপ্লিমেন্ট অ্যাপ্লিকেশন কিংবা ইন্টারভেনশন অ্যাপ্লিকেশন, দুটো খুব বেশি ডিফারেন্স নেই, মানে ইমপ্লিডার আর ইন্টারভেনার মধ্যে। তো সেই ইমপ্লিমেন্ট অ্যাপ্লিকেশন দিয়ে আপনি সুপ্রিম কোর্টে জয়েন করতে পারেন। তো আমি অনুরোধ করব এখানে ম্যাক্সিমাম পার্টি যেন সুপ্রিম কোর্টে জয়েন করে। তাহলে কি হবে? এই যে সোর্সের মধ্যে ভূত, যেটা আমরা স্পেকুলেট করছি কিংবা কনসার্নসও করছি কি হয়তো সরকার সম্পূর্ণ জিনিসটা ওখানে বলবে না যেগুলো বলা উচিত। তো এই যে বিভিন্ন সংগঠন থাকবে, বিভিন্ন সংগঠনে বিভিন্ন আপনার ওখানে লয়ার থাকবে, তো যে লাইন অফ আর্গুমেন্টটা হয়তো আমরা চাইছি আর সেই লাইন অফ আর্গুমেন্ট ওখানে হচ্ছে না, তো ওখানে তো আপনি কোনোভাবেই ইন্টারফেয়ার করতে পারবেন না। তো আপনি ইন্টারফেয়ারটা কীভাবে করবেন? ইন্টারফেয়ারটা আপনি করবেন সেই যে ইমপ্লিডার আর ওদের অ্যাডভোকেট দিয়ে, কেন এখানে আপনি একদম স্বতন্ত্র আছেন, ইন্ডিপেন্ডেন্ট আছেন কি আপনি কী লাইনে আর্গুমেন্ট করবেন। তো এই যে সোর্সের মধ্যে ভূত, এই ভূতকে আপনি অনেকটাই তাড়াতে পারবেন। আর যেহেতু যত বেশি পার্টি থাকবে, মনে করুন এখানে 25 ইমপ্লিমেন্ট অ্যাপ্লিকেশন হয়ে গেল, তো অবশ্যই 25 জনের ধরে নিন কি মোটামুটি 70% কমন আর্গুমেন্ট থাকবে, কেন কি আমরা জাজমেন্টকে চ্যালেঞ্জ করছি আর সে বিষয়টা জাজমেন্টেরই থাকবে। তো কমন তো থাকবে 80% কি 90% কিংবা তার বেশি কমন থাকবে।
কিন্তু যদি একটা পয়েন্টও, একটা গ্রাউন্ডও যদি এমন কিছু হয় যেটা সরকার বলছে না, আর যেটা কেসের জন্য খুবই রেলেভেন্ট, আর সেটা একজন অ্যাডভোকেট বলছে, এই যে আপনার ইমপ্লিটার অ্যাডভোকেট, কিন্তু সেটাও ইকুয়ালি অ্যাকসেপ্টেড হবে। আর এখানে এটা না কি আপনি 50টা গ্রাউন্ড দিচ্ছেন, কিন্তু সেই গ্রাউন্ড হয়তো ততটা রিলেভেন্ট না, আর কোনো একটা আপনার পিটিশনে একটাই গ্রাউন্ড আছে, কিন্তু সেই গ্রাউন্ডটা হচ্ছে ওখানে যাকে বলে না কি হাতুড়ি দিয়ে পেটানো, তার যে ইম্প্যাক্ট ঠিক ততটাই হবে। তো এখানে নাম্বার কাউন্ট করে না কতগুলো গ্রাউন্ড আছে, হ্যাঁ, কিন্তু সলিড গ্রাউন্ড কতটা আছে। তো এখানে আপনারা দেখুন, ভাবুন, চেষ্টা করুন কত গ্রুপ ওখানে পার্টি হতে চাইছে, পার্টি হতে পারছে। তো এই বিষয়টা অবশ্যই ভাবুন। বাকি আপনারা ডিসকাশন করুন। ডিসকাশন অ্যাকচুয়ালি এই যে আদান প্রদান, এখান থেকে আমরা সব কিছু শিখি। আর আমরা যেমন বলি না, আমরা যেমন হচ্ছে আইন, তো আমরা সবসময় আইনের নিজেদের ছাত্র মনে করি, আর সেই জন্য এটাকে প্র্যাকটিস বলে। সারা জীবন 90 বছর বয়স হয়ে গেলেও আমরা প্র্যাকটিসই করি। আমরা কনসেপ্ট পারফেক্ট হয় না, আর কারো পারফেক্ট হওয়ার চেষ্টাও করা উচিত না। নিজেকে তো ক্লেম করা একদমই মানে এটাকে হারাম বলুন। কেউ যদি নিজেকে মনে করে আমি পারফেক্ট হয়ে গেলাম, তো লিগাল প্র্যাকটিসে যে কোনো প্র্যাকটিস যেখানে চলে গেলো সেখানে কেউ পারফেক্ট হতে পারে না। হ্যাঁ, কিন্তু আমাদের সেই যে প্রচেষ্টা, সতত প্রচেষ্টা নিজেকে ইমপ্রুভ করার, আর সেই ইমপ্রুভমেন্টটা আসে এই যে ইন্টারপার্সোনাল ডিসকাশন থেকে। তো এইসব করুন, কোনো হার্ম নেই করতে। কিন্তু এটাও মনে রাখতে হবে কি আমরা যেমন এখানে ভাষণ রাজনৈতিক লাইনে না যাই, এটাকে একাডেমিক রাখাটাই ভালো। আর যত সম্ভব ওই যে জাজমেন্টটা, এখন এটা নিয়ে আমরা অনেক কিছু মানে আমরা করেছি, অ্যানালাইজ করেছি জাজমেন্টকে। তো এই রেস্ট্রিক্ট করা, জাজমেন্টের মধ্যে রেস্ট্রিক্ট করে থাকলে বেশি ভালো হয়। বাকি দেখুন, এখানে কনস্টিটিউশনাল হিস্ট্রি, সামাজিক হিস্ট্রি, আমি সংবিধানের ছাত্র, সেই অনেক কিছুই বলা যেতে পারে, কিন্তু ওগুলো খুব বেশি রিলেভেন্ট না। এখন কথা হচ্ছে যে জাজমেন্ট, সেই জাজমেন্টকে আমরা কীভাবে অ্যাসেল করব, কীভাবে আঘাত করব। সেই জাজমেন্টকে আঘাত করা, সেটাই হচ্ছে আমাদের যে মূল জিনিস, যেখান থেকে আমরা কোর্টে আমাদের যেটা লাইন অফ আর্গুমেন্ট সেটাকে আমরা পেশ করতে পারবো। তো এই বিষয়টা খুব জরুরি। আর যেটা আমি বারবার বলছি, আপনারা দেখুন এই ইন্ডিভিজুয়ালি কে করতে পারবেন, সেই যে এগ্রিভড ক্লাস আছে সেই ক্লাস রিপ্রেজেন্ট করতে পারে, আর এই সোশ্যাল সামাজিক সংগঠন আছে সে করতে পারে। এইভাবে আপনার দেখুন, সময় আছে, সময়ের অভাব নেই। কেন কি এই যে ইমপ্লিমেন্ট অ্যাপ্লিকেশন, ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেশন, তাতে সময় থাকে। কেন কি এখন যেটা ব্যাপার হচ্ছে, যেহেতু এখানে ক্যাবিনেট অলরেডি আছে, এখানে নোটিশ ইস্যু হওয়ার ব্যাপারটা নেই, অলরেডি নোটিশ অ্যাডভান্স সাপ্লাই হয়ে যায়, অ্যাডভান্স কপি পেয়ে গেছে। তো যেটা কি আপনার ফ্রেশ ম্যাটার হিসাবে যে প্রথম দিন হিয়ারিং হবে, সেখানে মোটামুটি সবাই অবগত, সবাই সেটা পেয়ে যাবে। তো এই যে প্রথম হিয়ারিং থেকে আরম্ভ করে ফাইনাল আর্গুমেন্ট, তার মধ্যে যে কোনো সময় ইমপ্লিমেন্ট অ্যাপ্লিকেশন করা যায়। তো কিন্তু সবসময় একটা না রিজনেবল টাইম। এখন কথা হচ্ছে আপনি লাস্ট স্টেজে করবেন, তো হয়তো আপনার অনেক কিছু বলার, এই যে স্টেজগুলো আছে সেই স্টেজগুলো অলরেডি আপনি মানে এক্সজস্ট করে যাবেন, সেগুলো আপনি হয়তো সেই সুযোগটা পাবেন না। তো যত তাড়াতাড়ি করা উচিত, কিন্তু এটাও না কি রাশও করা উচিত না, কি রাশ করার চক্করে কী হবে কি আমি প্রপার যেটা হচ্ছে কি আমি পিটিশন প্রিপেয়ার করতে পারলাম না। হ্যাঁ, পিটিশন ভালোভাবে প্রিপেয়ার করতে হবে, আর চেষ্টা করতে হবে কি যত শীঘ্র করতে পারি। হ্যাঁ, কিন্তু রাশ না করে যদি 15 দিনের মধ্যে করা যায়, এনাফ সময় আছে, 1 মাসের মধ্যে করা গেলেও। হ্যাঁ, কিন্তু এখানে যে মূল বিষয় অ্যাকচুয়ালি কী হয়, সুপ্রিম কোর্টে মূল বিষয় যেটা হচ্ছে, সুপ্রিম কোর্টে কী হয়, এই যে স্পেশাল লিভ পিটিশনে মানে যে মানে এখানে মানেতে লুকোনো আছে। পিটিশনটা কি, লিভে মানে হচ্ছে এখানে পারমিশন। এখানে অ্যাকচুয়ালি কী হয়, পিটিশন দায়ের করার আমরা পারমিশন চাইছি, সেটা আমার অ্যাকচুয়ালি এটা অটোমেটিক আমার অধিকার না। যেমন রিটটা হচ্ছে আমাদের অধিকার, আপিল আমার অধিকার। স্পেশাল লিভ পিটিশন এটা আমাদের একটা মানে অধিকার না। এখানে কোর্টের কাছ থেকে আমরা পারমিশন সিক করছি, আমাদের পারমিশন গ্রান্ট করা হোক যেন। কেন কি এই আমাদের যে কনস্টিটিউশনাল স্কিম আছে, এটাকে আমরা এইসব ব্যাপারে হাইকোর্টকে আমরা ফাইনালিটি মনে করি। আর যে সুপ্রিম কোর্ট হচ্ছে, সুপ্রিম কোর্ট যে রেয়ার ম্যাটার্স আছে, সেই রেয়ার ম্যাটারগুলোকে এখন সেটা আলাদা ব্যাপার। এখানে আমাদের একটা চেক বাউন্সের কেস হয়, সেটাও সুপ্রিম কোর্ট চলে যায়।
মানে এটা আপনার হয়তো শুনতে থাকবেন, বিভিন্ন সংবাদপত্রে বেরোয়, চিফ জাস্টিস প্রায় বলেন কি আমাদের কাছে যে কেসগুলো আছে তার মধ্যে 90% কেস কী হয়, সরকারি লিটিগেন্ট হয়, যেখানে আনইম্পর্টেন্ট কেসেস চলে আসে, যে কেসের খুব একটা ভ্যালু থাকে না, কিন্তু সেগুলো কেসও শুনতে হয়। তো এখন ব্যাপার হচ্ছে কি প্রথম দিন ফ্রেশ ম্যাটার হিসাবে যদি ম্যাটারটা ডিসমিস হয়ে যায় তখন কী করবেন, কিন্তু এটাও সম্ভাবনা খুব আছে। আপনার 90% কেসে কী হয় কি প্রথম দিনেই ম্যাটার ডিসমিস হয়ে যায়। এখন যদি প্রথম দিনেই ম্যাটার ডিসমিস হয়ে গেল তাহলে ভাবেন কি সমস্ত খেলাই শেষ। প্রথম দিনে যদি ম্যাটার ডিসমিস হয়ে যায় তো সব খেলাই শেষ। কিন্তু একটা আশা হচ্ছে এরকম ম্যাটারে, এই জায়গায় সেন্সেশনাল ম্যাটার, সেন্সিটিভ ম্যাটার, এগুলো ম্যাটার প্রথম দিনে সাধারণত এটাকে মানে ডিসমিস করা হয় না, তো নোটিশ ইস্যু হয় আর ফার্দার মানে ডিটেলসে শোনার সেই সুযোগটা দেওয়া হয়। সেই জন্য আমরা প্রচণ্ড আশাবাদী কি আমরা সেই সুযোগটা পাবো। এটা বলে আবার আপনাদের অনুরোধ করছি, আপনারা ম্যাক্সিমাম সংগঠন ইন্ডিভিজুয়াল হিসাবে লিগাল রিপ্রেজেন্টেশন সুপ্রিম কোর্টে দেন, এসএলপিতে জয়েন করার সুযোগ আছে, আর সোর্সের মধ্যে ভূত, সেই ভূতকে তাড়ানোর ব্যবস্থা আছে এখানে। ধন্যবাদ। ধন্যবাদ আইনজীবী মহাশয়কে, যে খুব সুন্দরভাবে তিনি আইনি বিষয়গুলোকে উপস্থাপন করেছেন আপনাদের সম্মুখে। পরবর্তীতে দীর্ঘ আলোচনার মাধ্যমে আমরা বেশ কয়েকটা বিষয় সামনে পেয়েছি। প্রথমত একটা সংগঠন বা একটা জোরালো প্ল্যাটফর্ম, যেখান থেকে দাঁড়িয়ে আমরা মূলত এই যে উনি বলছিলেন যে সোর্সের মধ্যে ভূত, সেই সোর্সের মধ্যে ভূতগুলো যেমন ভাবে আইনি পথে তাড়ানো যায়, অনুরূপ ভাবে গণ আন্দোলনের মাধ্যমে, যেমন অধ্যাপক রবিউল ইসলাম সাহেব বলছিলেন যে গণ আন্দোলনের মাধ্যমে যেমন ভাবে অনির্বাণদা একটু আগে বলছিল যে যেভাবে এনআরসি আন্দোলনের সময় আমরা দেখেছি যে রাজ্য সরকারকে বিভিন্ন রকম ভাবে বা কোন সরকারকে সার্বিকভাবে চাপ তৈরি করে যেন আমরা আমাদের মূল লক্ষ্যে পৌঁছতে পারি, তার বিস্তর আলোচনা আমরা বিভিন্ন রকম শুনেছি। এবার সংক্ষিপ্ত আলোচনা করার জন্য আমি জনাব ইমতিয়াজ আহমেদ মোল্লা মহাশয়কে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের যেটা আলোচনার বিষয় ওবিসি, আদালতের রায় এবং উদ্ভূত পরিস্থিতি, তার সঙ্গে এসএসসির যে ব্যাপারটা আছে সেটাও আছে, আবার আরও অনেকগুলো বিষয় আছে, স্কলারশিপের ব্যাপার আছে, অ্যাডমিশনের ব্যাপার আছে, সব ওবিসি দ্বারা কানেক্টেড। আমাদের এখানে বিষয়টা বুঝতে হবে অধিকার আর ক্ষমতা দখলের এটা লড়াই। একটা সময় পর্যন্ত আমাদের সমাজের মানুষ এসসি এসটি ওবিসি পড়াশোনা বেশি করতো না, উচ্চশিক্ষায় যেত না, তখন সিস্টেম প্রপারলি রান করত। কিন্তু যখন আমাদের ঘরের ছেলেরা ভাগ বসাতে শুরু করলো, প্রতিযোগিতা শুরু করলো, তখন তাদের আটকাতে হবে। যারা ক্ষমতা দখলে রেখেছে, যারা সরকারের চাকরিতে, ইউনিভার্সিটিতে, ইন্ডাস্ট্রিতে, ল্যান্ডে যারা ক্ষমতা এতদিন ভোগ করেছে, আর একটা কম্পিটিটরকে তারা জায়গা কেন করে দেবে? আপনারা দেখবেন বেশ কিছু বছর আগে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ছাত্রকে নাম লিখতে হতো না। কোন বিশেষ প্রতিবাদ দ্বারা সিদ্ধান্ত নেওয়া হলো যারা ছাত্র নাম লিখুক মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে? এটা অন্য স্টেটগুলোতে নেই, এই বিচিত্র বাংলায় আছে, যেটা সম্প্রীতির বাংলা, নজরুল রবীন্দ্রনাথের বাংলা, সেখানে যাতে ওই ছেলেটার জাত, ধর্ম, কাস্ট, রিলিজিয়ন আইডেন্টিফাই করা যায়, এই ব্রিলিয়েন্ট প্রসেসে তাদেরকে সেটা আনা হলো। মাদ্রাসা বোর্ডে কিন্তু নয়, মাদ্রাসা বোর্ডে তো বুঝতেই পারছেন কেন নেই। যেখান থেকে আপনি আরও এগিয়ে যাবেন হায়ার স্টাডিতে, সেই জায়গাটা করা হলো। এবং দেখবেন বেশ কিছু বছর আগে আমরা এই বাংলায় আমাদের ঘরের ছেলেদের প্রথম দ্বিতীয় হতে দেখেছি। এই ক বছরে আবার দেখবেন 7 নম্বর 8 নম্বরের মধ্যে তারা ঢুকতে পারছে না। মানে প্রতিভা আমাদের কমে গেছে, আমাদের ছেলেরা পড়াশোনা কম করছে।
এই যে আপনারা আশা রাখছেন সরকার সংশোধন করবে, এই ওবিসি পলিসি যে ভুল হয়েছে, সার্ভে কেন করানো হয়নি, সরকার কোনো ভুল করেনি, ভুল আমরা করছি। আমরা আমাদের সরকার কখনো করিনি, তো সেই সরকার আমার কথা ভাববে কেন? এখানে একজন ভাই আমাদের বললেন এখানে রাজনীতির কথা হবে না, যার সঙ্গে লড়ছেন সে রাজনীতি করে, মানে ও আসবে মিসাইল নিয়ে, বন্দুক নিয়ে, আর আমি যাব সবজি ফুল মালা তার বন্দনা এইসব করে তার পায়ে চাটুকারিতা করে তার কাছ থেকে বলবো আমি ক্ষমতা জিতে নেব। তাহলে আমরা কি আইনের লড়াই ভালো করে লড়িনি? বাবরি মসজিদ লড়াইটা লড়েছিলাম এত বছর ধরে ভালো করে? সব কি তথ্য প্রমাণের উপরে পাস হয়? কি কিছু কিছু কেস ন্যায্য বিচার দেওয়া হয় যাতে আইনের প্রতি আমাদের আস্থাটা বেঁচে থাকে। আন্দোলন কি আমরা সব জায়গায় সফল হই? কৃষকরা সফল হয়েছে, শ্রমিকরা কি সফল হয়েছে যে লেবার অ্যাক্টকে ফিনিশ করে দিয়ে কৃতদাস বানানো হলো? আবার আমরা নাগরিক আন্দোলনে আমরা সফল হলাম যেহেতু সবাই ইন্টারেস্ট ছিল, কিন্তু সফল মানে কি আসামের কন্ডিশনটা কি রিভাইভ করতে পারলাম? মণিপুরের কন্ডিশনটা রিস্টোর করতে পারলাম কি? এখানে যারা এমএসকে নিয়ে আন্দোলন করলো তারা কি সফল হয়েছে? আপনার এসএসসির আন্দোলন যারা করলো, মাদ্রাসা সার্ভিস কমিশনের আন্দোলন করলো, এই গত 10-15 বছর ধরে দেখলাম শুধু ফুটপাতেই পড়ে আছে, কুকুর বিড়ালের সঙ্গে ঘুমছে। এমনকি ভদ্রলোকের বাড়ির মেয়েরা গিয়ে রাস্তায় তাদের জরুরি কাজটা করছে, এবং এই সরকারের পুলিশ তাদের রাস্তায় পেটায়, টানতে টানতে ভ্যানে তুলে নিয়ে যায় এবং তাদের কারাগারে দেয়, মিথ্যা কেস দেয়। তো আপনি বলতে চান আমরা পিটিশন দিয়ে, ধর্ণা দিয়ে, না খেয়ে ঘুমিয়ে থেকে, অনশন করেই করব, রাজনীতির কথা বলবো না? আমাদের সমাজে রাজনীতির কথা এমন বলা হয় যে না এটা অ্যান্টি সোশ্যালদের কাজ, ভদ্রলোকের রাজনীতির কথা বলা উচিত না। তো আমাদের ভাবতে হবে আমরা ছাত্র, এখন রাজনীতির ছাত্র, আমাদের রাজনীতির কনসেপ্টই গ্রো করেনি। আমরা সবাই নিজেকে অরাজনৈতিক বলতে ভালোবাসি, কিন্তু দল ভালোবাসি, ভোট দিতে ভালোবাসি, সেই নিয়ে দিনরাত তুফান তুলতে ভালোবাসি, কিন্তু রাজনীতি ছোট লোকরা করে, আর ওই ছোট লোকদের আমরা খুব ভক্ত। মানে যদি রাজনীতি ছোট লোকরা করে, সেই ছোট লোকদের আমরা খুব ভক্ত। তো আমাদের এই কনসেপ্টটা ভাঙতে হবে। দেশ যারা চালাচ্ছে তারা, আমাদের যদি অধিকার বুঝতে হয়, দেশ আমাদের চালাতে হবে। স্বাধীনতা কেন এসেছিল, গণতন্ত্র কেন প্রতিষ্ঠিত হয়েছে, মানে সেই দেশ চালানোর কথা বললেই আমি নোংরা হয়ে গেলাম, খারাপ লোক, বাজে লোক। আমার পরিচিত লোকরা বলে ক্যা মিলতা হ্যাঁ ভাই, क्यों इतना बकते हो, कोई सुनता है क्या? তোমরা ফালতু সময় নষ্ট করো, পরিবারকে দেখো, বাড়ির লোককে দেখো, এই দেখো, এইসব নোংরা কাজে ফালতু সময় নষ্ট করো না। আজ ধরুন নিটের যে রেজাল্ট এলো, যারা সব থেকে এলিট সোসাইটি, যাদের ছেলে ডাক্তার হবে, বিদেশ যাবে, তারা কখনো কিন্তু সমাজে কী হচ্ছে কোনো জিনিস নিয়ে ভাবতো না। তাদের সেই উদাসীনতার কারণে ডাকাতগুলো আজকে সিংহাসনে বসেছে, আজ কিন্তু কাউকে ছাড়ছে না। তারাও কিন্তু তাদের ছেলে বাড়ির উপর থেকে ঝাঁপ মেরে আত্মহত্যা করছে, ভাবছে কি। অতএব আপনি যদি দেশ চালাতে না চান, আর যদি মনে করেন অপরাধীরাই দেশ চালাবে, তার ফল আপনাকে ভোগ করতে হবে। এই যে ওবিসির যে সাবজেক্ট, আজকে আমি এখানে এসে এটাকে কনক্লুড করব। আজকে আমরা যারা ওবিসির ব্যাপার নিয়ে এখানে বসছি, আলোচনা করছি, যাদের ওবিসির সঙ্গে রিলেশন, আজকে যখন হকার উচ্ছেদ করা হচ্ছে আমরা চুপ করে বসে আছি। ওটা আমাদের তো ব্যাপার না, ওখানে তো ওবিসি কোটা খাটে না। যখন আরও সেগমেন্টে শ্রমিকদের সঙ্গে, কৃষকদের সঙ্গে চাকরির ব্যাপার নিয়ে, এই যারা জোম্যাটো নিয়ে ঘুরে বেড়াচ্ছে তাদেরও খুব কম পয়সায় কাজ করানো হচ্ছে, আদার যতগুলো সেগমেন্ট আছে আমরা কোনো ইন্টারেস্টেড না। আমরা যখন এটা নিয়ে আন্দোলন করছি তখন কিছু মানুষ লক্ষ্মী ভাণ্ডার নিয়ে খুশি আছে, ইমাম মুয়াজ্জিনরা তাদের ভাতা নিয়ে খুশি আছে। এরা একই সোসাইটির লোক, একই দেশের নাগরিক, কিন্তু কেউ কারোর জন্য কথা বলবে না। আপনারা কজন লেখাপড়া শিখেছেন, চাকরি চান, ওবিসি কোটায় স্কলারশিপ চান বা চাকরি চান, আপনারা কজন? আপনারা অরাজনৈতিক। আপনি ওই লোকগুলোকে ঘাটাতে পারছেন না, বাকি সমাজকে ঘাটাতে পারছেন না, সঙ্গে নিতে পারছেন না, কারণ আপনি অরাজনৈতিক। আপনি অনশন করছেন, কোনো দিন যদি চাকরিটা পেয়ে যায় তাহলে একটি সুন্দরী মেয়েকে বিয়ে করে আবার সংসার করবেন, আপনি আবার দরজাটা জানলাটা বন্ধ করে দেবেন, সমাজে কে বাঁচলো মরলো আপনার কিচ্ছু যায় আসে না। এই জায়গায় এসে আমরা দাঁড়িয়ে আছি, আমরা পুরো সমাজকে জুড়তে পারছি না, আর আমাদের ভাগ করা হয়েছে। অতএব আজকে যদি আপনাকে
আপনার অধিকার পেতে হয় তাহলে পুরো সমাজকে জুড়তে হবে, প্রত্যেকের চোখের জল মুছতে হবে, প্রত্যেকের বিপদে দাঁড়াতে হবে। সামাজিক প্রাণী হিসাবে, জীব হিসাবে আমাদের যেটা দায়িত্ব, তার পূর্ণ দায়িত্ব পালন করতে হবে, এবং সেইটা একমাত্র রাজনীতি দ্বারা সম্ভব। একজন পলিটিশিয়ানই সমস্ত কাস্ট, ক্রিড, রিলিজিয়নের লোককে অ্যাড্রেস করে, সে হচ্ছে স্মার্ট পারসন। সে দরকারে ইফতার করে, সে দরকারে পুজো করে। আর্টিস্ট আপনারা অনেক দেখছেন, তারা কিন্তু সব সেগমেন্ট, রিক্সাওয়ালার কাছেও যায়, কৃষকের কাছে যায়, শ্রমিকের কাছে যায়, সব জায়গায় যায়। সে হচ্ছে স্মার্ট, সে অ্যাকচুয়ালি সোসাইটিকে কন্ট্রোল করে। আর আমরা সোসাইটিকে কন্ট্রোল করতে পারিনি বলে আমরা দুর্বল। এবং এইটা মনে রাখবেন, ওরা খুব ব্রিলিয়েন্ট। আদালতে গিয়ে আপনি বিচার পাবেন না। এই 10 বছর এই দেশটা তৈরি হওয়ার পর শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবসের সংরক্ষণ দেওয়া হয়েছিল, ওবিসি প্রোগ্রামটা পরে এসছে। তার মধ্যে আবার ওবিসি তো মুসলিমদের ঢোকানো হয়েছে ভোটের কারণে। এখানে কোনো সরকার নেই আপনার ইন্টারেস্ট ফুলফিল করার জন্য, ভোটের জন্য, এবং সে তার পারপাসটা বিউটিফুলি পারফর্ম করেছে এই 10 বছর 12 বছর। এই যে 98টা 88টা টাইটেল কিছু না দেখে ঢুকিয়ে দাও, আরে সবকে ঢুকিয়ে দাও না, ভোটটা নিয়ে নিল, গ্যাপগুলো রেখে দিল ইচ্ছা করে। আজকে আপনি আবার হাউতাশ করছেন, কারণ আপনার সময় তারা কিল করে দিয়েছে। এই যে 10-15 বছরে যে ছেলেগুলোর চাকরিতে যাওয়ার ছিল, কেরিয়ার কথা ছিল, তাদের ফিনিশ করে দিয়েছে। অনেকের হয়তো টাইম বার হয়ে যাবে, আর তারা অনেক জায়গায় ঢুকতে পারবে না। অতএব আমি বলবো পুরো সমাজকে জুড়ুন। এখানে শুধু ওবিসি ইস্যু নিয়ে যদি আন্দোলন করে, আর ওবিসির শিক্ষিত লোকগুলি যদি আন্দোলন করে, তাহলে হবে না। এনআরসির মতো আন্দোলন করতে হবে। পুরো সোসাইটির প্রতিটা সমস্যায় ঝাঁপান, তাদের যতগুলো সংগঠন, অ্যাসোসিয়েশন আছে তাদেরকে এক জায়গায় মার্চ করুন, এবং পুরো প্রবলেমটাকে কমনলি অ্যাড্রেস করুন। যে আমাদের তো পার্ট বাই পার্ট ইনস্টলমেন্টে সবাইকে শেষ করে দিচ্ছে, আমরা রাজ্যকে কী করে বাঁচাবো, দেশকে কী করে বাঁচাবো। আর তা নাহলে স্কুল বন্ধ হবে আর মদের দোকান বেশি বাড়বে। আমাদের কথা ভাবার, আমাদের কথা ফিল করার লোক থাকবে না। যেটা রবিল স্যার বললেন, গ্রামে এটা নিয়ে কোনো চর্চাই হচ্ছে না। অতএব তাদের প্রবলেম যদি আমরা না চর্চা করি, আমাদের প্রবলেম তারা চর্চা করবে না। দুঃখিত, আমি একটু বেশি সময় নিয়ে ফেললাম। হ্যাঁ, তো সেই গ্রেটার অ্যালায়েন্সের কথা যদি আমরা ভাবতে পারি, তাহলে কিন্তু আমরা দেশ শাসন করতে পারি, রাজ্য শাসন করতে পারি, এবং আমরাই আমাদের সমস্যার সমাধান বার করতে পারি। তা নাহলে কিন্তু অন্য কেউ আমাদের সমাধান করবে না। যত আন্দোলন করুন, যত কেস করুন, কোনো দিনই অধিকার পাবেন না। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ইমতিয়াজ আলী মোল্লা মহাশয়কে, কারণ উনি খুব সুন্দরভাবে বিষয়টাকে উপস্থাপন করার চেষ্টা করেছেন এবং আমাদেরকে বুঝিয়েছেন যে শুধুমাত্র এই পশ্চাতে মানে সামাজিক কারণ দর্শিয়ে রাজনীতিটাকে অ্যাভয়েড করে যাওয়া আমাদের ঠিক হবে না, বরং সার্বিকভাবে আন্দোলনটাকে একদম গ্রাউন্ড জিরো থেকে যদি আমরা তুলে আনতে পারি, তাহলে অনেকাংশেই আমরা সফল হব। তার সঙ্গে সঙ্গে আমাদের মাঝে আইনজীবীরাও আছেন। ইতিপূর্বে আইনজীবী বলেছেন, আজকে আমাদের মঞ্চে আরো একজন বিশিষ্ট আইনজীবীকে আমরা পেতে পারতাম, ব্যক্তিগত কারণে শ্রী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় আসতে পারেননি, ওনার সঙ্গে আমার কথা হয়েছে। তবে আমাদের মাঝে অ্যাডভোকেট ফিরদৌস শামীম এসে পৌঁছেছেন, এবং সর্বোপরি আরো একজন এমএলএ কেও আমরা আহ্বান করেছিলাম, আপনাদের হয়তো অনেকের জানা উচিত, হুমায়ুন কবির মহাশয়কে, প্রাক্তন আইপিএস, ওনাকে আমরা আহ্বান করেছিলাম। উনি যাই হোক ব্যক্তিগত কারণ দর্শিয়ে বা কারণের কারণে, ব্যক্তিগত কারণে আসতে পারেননি, দুঃখিত উনিও প্রকাশ করেছেন, দুঃখ প্রকাশ করেছেন। তো আমরা প্রথমে যে কথাটা আমি অ্যাড্রেস করেছিলাম সবাইকে, একটা খোলা আহ্বান করা হয়েছে আজকে, একদম খোলা আহ্বান, আলোচনা চক্র, যেখানে রাজনৈতিক, সামাজিক এবং আইনি বিভিন্ন রকম আলোচনা এবং আলোচনা প্রসূত শেষমেশ বেশ কিছু সিদ্ধান্ত আমাদেরকে টানতে হবে, সময় আমাদের হাতে কম। তো এরপরে আমি মাদ্রাসা শিক্ষক সমিতির অন্যতম মেহবুব হোসেন মহাশয়কে একটু ডেকে নেব সংক্ষিপ্ত আলোচনার জন্য। খুব ঠান্ডা লাগছে, বেশ ঠান্ডা হয়ে গেছে। ম্যানেজমেন্টের কি আছে একটু বড়, তো বাইরে গিয়ে এসিটা কমাতে একটু।
বলছি সভা দীর্ঘক্ষণ চলছে আর এখনো আমাদের মাননীয় বিধায়ক সাহেব আছেন এবং জনাব ফিরদৌস শামীম সাহেবও এসছেন, বিশিষ্ট আইনজীবী, ওনারাও বলবেন। বিষয়টা হলো ওবিসি নিয়ে যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে আমাদের রাজ্যে, তার জন্য আমরা কতটা ক্ষতিগ্রস্ত এবং এই অবস্থা যদি কন্টিনিউ করে তাহলে আগামীতে আরও কত বেশি ক্ষতির সম্ভাবনা আমাদের আছে এবং তার প্রতিকার। মহামান্য হাইকোর্টের রায় এবং সেই সম্বন্ধে আইনি যে পর্যালোচনা, এইটা করার মতো ধৃষ্টতা আমার নেই, কারণ আইন সম্বন্ধে সেই জ্ঞান বা সেই ধারণা আমার খুব একটা নেই। আমার খুব সাদামাটা ধারণায় যেটা মনে হয়েছে যে রাজ্য সরকার চেয়েছে, ইমতিয়াজ সাহেব একটু আগে বললেন, রাজ্য সরকার চেয়েছে বা এই রাজ্য সরকারের বর্তমান যা মোটিভ বা যেভাবে তারা চলছেন, তাতে করে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে ভোটের রাজনীতির বাইরে এরা কোনো কাজ করতে চান না, শুধুমাত্র ভোটের রাজনীতি, কি করলে ভোট আসবে এই কাজটুকুই এনারা করে যাচ্ছেন, শুরু থেকে এখনো অবধি করে যাচ্ছেন। তার জন্য মাথায় হিজাব পরে ইফতার করতেও যাচ্ছেন। ভালোবাসা আমি দেখাচ্ছি যে আমি এই কমিউনিটিকে কতটা ভালোবাসি। আমি আপনাদের সঙ্গে ইফতারে আছি, আমি আপনাদের সঙ্গে ঈদের নামাজে আছি, আমি আপনাদের মারা গেলে আমি গোরস্থানে আছি, কিন্তু আমি যদি আপনাদের ওয়েল উইশার হই তাহলে আপনাকে গঠন করে দেওয়ার দায়িত্ব আমার, এবং সেটা খুব কনস্ট্রাকটিভ হতে হবে। এখানে কি হচ্ছে, ইফতার হচ্ছে, ঈদের নামাজে অংশগ্রহণ হচ্ছে, সবই হচ্ছে, কিন্তু যখন ওবিসি সংরক্ষণটা আমাদের জন্য একটা ভালো রাস্তা খুলে দিতে পারত, আমি সংরক্ষণ করে দিলাম, কিন্তু তার পদ্ধতিগত কিছু ত্রুটি বিচ্যুতি এমনভাবে মানে ইন্টেনশনালি রাখলাম, খুব ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে রাখলাম, তাতে করে আলটিমেটলি গিয়ে প্রজেক্টটা ধাক্কা খেয়ে গেল। তাহলে আমি ওপর থেকে সব কিছু চাইলাম, ভালো হলো, আমি ভালো আপনাদের একজন সুন্দর প্রতিনিধি, এটা আমি সমাজের সামনে নিজেকে প্রেজেন্ট করলাম সেইভাবে, কিন্তু আলটিমেটলি কাজের জায়গাটা আমি এত সুন্দর করে ভেঙে দিলাম ওখানটা, যে একটা বড় এই সমাজের আগেকার যারা এগিয়ে যাবে, মানে আগামী দিনে ছাত্রছাত্রী যারা পথ দেখাবে, তারা একটা জায়গায় গিয়ে ধাক্কা খেয়ে গেল। এই জায়গাটা খুব সাধারণভাবে এইটা আমার মাথায় এসছে। আর প্রতিকারের রাস্তা একটাই, সেটা হলো আন্দোলন ছাড়া, বিগত দিনে ইতিহাসও আমাদের সাক্ষী দিয়েছে, ইতিহাস পড়েও আমরা জেনেছি আন্দোলন ছাড়া কোনো কিছু আদায় করে নেওয়া সম্ভব নয়, এবং অবশ্যই আন্দোলনটা গঠনমূলক হবে। এবং ইমতিয়াজ সাহেবের সাথে আমি একমত যে ঐক্যবদ্ধ আন্দোলন, সবাইকে এক জায়গায় করে, সবাইকে এক জায়গায় করতে হবে, নট অনলি ওবিসি, সমস্ত বিষয়ে। আজকে আমাদেরকে সবসময় জুজু দেখানো হচ্ছে, সামনে জুজু ঝোলানো আছে, ভোটটা এদিকে দাও, নয়তো এটা হতে পারে, নয় এটা দাও, নয়তো ওটা হতে পারে। এটা কেন হবে? তাহলে আমাদের চিন্তা ভাবনা, আমাদের যে মানসিক গঠন কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, তাহলে আমাদের জাজ করার ক্ষমতা নেই। আমরা এটাকে এর বিকল্প একে ভাবছি, এটা কেন? এর বিকল্প এ হতে পারে না, কারণ দুজনেই সমান। আজকে এসএসসির কেলেঙ্কারি বলুন, নিটের কেলেঙ্কারি বলুন, নেটের কেলেঙ্কারি বলুন, যে সমস্ত পরীক্ষা হচ্ছে সর্বভারতীয় ক্ষেত্রে, রাজ্যের ক্ষেত্রে যা যা পরীক্ষা হয়েছে সবেতে কেলেঙ্কারি ধরা পড়ছে, তাহলে কেউ ভালো নয়। তাহলে আমাদেরকে অল্টারনেটিভ ওয়ে খুঁজতে হবে। আইনি লড়াইয়ের বিষয়টা আইনজ্ঞ যারা আছেন তারা বিস্তারিত সুন্দর করে বলবেন, সেইভাবে আমরা চলবো। তবে লড়াইয়ের জন্য আমি একটা সংগঠনকে রিপ্রেজেন্ট করছি,
লড়াই আন্দোলন যদি হয় তাহলে আমরা সর্বতোভাবে, সাংগঠনিকভাবে, সর্বতোভাবে আমরা এই লড়াইয়ে সামিল হব এবং অংশগ্রহণ করব। আমরা লড়াইয়ের ময়দানে থাকব। বাস এইটুকু কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ শেখ মাহবুব আহমেদ মহাশয়কে। তিনি লড়াইয়ের বার্তা দিয়েছেন, কারণ একটা কথা আমরা বারবার বলি যে লড়াই করে পেয়েছি যা, লড়াই করেই রাখবো তা। তো আমরা যেহেতু স্বাধীনতা পেয়েছি লড়াই করে, দেশ পেয়েছি লড়াই করে, সুতরাং যখন যেখানে আমাদের সেই স্বাধীনতার অধিকারকে কেড়ে নেওয়ার চেষ্টা হবে সেখানেই আমরা রুখে দাঁড়াবো, লড়াই করবো, এটা আমাদের অঙ্গীকার। তো সেই জায়গা থেকে যেহেতু এই আন্দোলনটা দুটো ওয়েতে, প্রত্যেকটা এখনো পর্যন্ত যতগুলো বক্তা এখানে এসে বলেছেন, পোডিয়ামে এসে প্রত্যেকেই কিন্তু একটা কথা বলেছে যে একদিকে যেমন আইনি লড়াইটা দরকার, অনুরূপভাবে তেমন রাস্তার লড়াইটাও দরকার। তো আইনি লড়াই প্রয়োজন হলে আইনজীবী প্রয়োজন। তো সেই মর্মে আমাদেরই মাঝে একজন সিনিয়র আইনজীবীকে পেয়েছি। ওনার কাছ থেকে আইনি লড়াই এবং রাস্তার লড়াইটা কেমন হওয়া উচিত সংক্ষেপে শুনে নেব। আসবেন ফিরদৌসামী মহাশয়। এখানে বসে বলি ওই মাইকটা টেনে নিয়ে। হ্যাঁ, অনেকক্ষণ, ঠিক আছে, অনেকক্ষণ শুনেছেন, বক্তব্য শুনেছেন, আর বেশিক্ষণ বক্তব্য শুনতে বেশি ভালো লাগে না। সারাদিনই তো জ্ঞান শুনছেন, আর এখন আর অত জ্ঞান কি আর ভালো লাগবে? তা হঠাৎ করে এখন প্রশ্ন হচ্ছে যে আজকে যে নিয়ে আলোচনা চক্র আপনারা রেখেছেন, 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল, বঞ্চনা ও নিরসনের পথ। এখন বঞ্চিত মানুষদের কিছু অধিকার দেওয়া হয়েছিল, এটা তো পরিষ্কার, অর্থাৎ বঞ্চনা আছে। এখন এই যে দেখছেন, এই যে বঞ্চনা ছিল সেটা নিরসন হয়েছিল, আবার বঞ্চিত হয়ে গেছে। এটা কি শুধুমাত্র আইনগত বিষয়? তা শুধুমাত্র আইনগত বিষয় হলে কি করতেন? একটা ভালো অ্যাডভোকেটের চেম্বারে যেতেন, তার চেম্বারে ব্রিফ রেডি করতেন, মামলা করতেন, শেষ হয়ে যেত। ধরুন একজন অপরাধ করেছে, খুন করেছে, একজন ধরা পড়েছে সে খুন করে, খুনি, মানে যতক্ষণ পর্যন্ত সাব্যস্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত বলা যায় না। তবুও ধরুন আমি তর্কের খাতিরে বোঝার সুবিধার জন্য বলছি খুনি, তিনি কি করবেন? তিনি নিশ্চয়ই এইরকম লোক ডাকবেন না, লোক ডেকে আলোচনা সভা বসাবেন না। সে কি করবে? একজন আইনজীবীর চেম্বারে যাবে। এবার এই 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে, তারপরে হঠাৎ করে এই আলোচনা সভা দেখার দরকার হলো কেন? তার কারণ বিষয়টা শুধুমাত্র আইনগত নয়, এর পিছনে আরো অনেকগুলো বিষয় রয়েছে। আর এই ধরনের সামাজিক বিষয়ে যে শুধুমাত্র আইনগতভাবে আপনি লড়াই দিয়েই বিষয়টাকে দাঁড় করাতে পারবেন, বিষয়টা সেরকমও নয়। আর আপনাকে আপনার বোঝার সুবিধার জন্য একটা জাস্ট দুটো তথ্য দিই, তাহলে পরিষ্কার হয়ে যাবে যে আইন ব্যবস্থা রয়েছে, বিচার ব্যবস্থা রয়েছে, মানে যে সবকিছুর বিচার পাবেন এটাও ভাবার কোনো কারণ নেই। আমি একজন আইনজীবী হিসেবেই বলছি। আপনাকে উদাহরণ দিই, আপনাদের সকলের মনে তার এক মুহূর্তে এই যে বলছিলেন না আইনগত আইনগত আইনগত, না, তাহলে আমার এখন চেম্বার ছেড়ে, আমার চেম্বারে যারা যান তারা জানেন আমার চেম্বারে কত লোক বসে, আমি ছেড়ে হঠাৎ করে আমি এখানে আসতে গেলাম কেন? ওই বোকা নাকি ইনকাম করা বাদ দিয়ে এখানে আসতে গেলাম? ভারতবর্ষে বিচার ব্যবস্থা রয়েছে স্বাধীনতার পর থেকে। ধরুন ভারতবর্ষে স্বাধীন বিচার ব্যবস্থা, ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে ভারতবর্ষে ইমার্জেন্সি ইম্পোজ হয়েছে। তখন কি সুপ্রিম কোর্ট ছিল না? হাইকোর্ট ছিল না? ইমার্জেন্সি যে খারাপ, এই ইমার্জেন্সিকে অসাংবিধানিক ডিক্লেয়ার করো, সুপ্রিম কোর্ট থাকা সত্ত্বেও সেটা হয়নি।
আর একটা উদাহরণ দিই, কারণ ভারতবর্ষে এই যে কোভিড কয়েকদিন আগে আপনাদের জীবদ্দশায় দেখেছেন, অনেকেই আছেন যারা ইয়ং, কোভিডের সময় এই রাজ্য থেকে ধরুন কেউ কেরলে কাজ করতে যায়, কেউ মহারাষ্ট্রে কাজ করতে যায়, হঠাৎ করে লকডাউন, মানুষজন ঘরবন্দি হয়ে গেল, সাধারণ শ্রমিক তারা ঘরবন্দি হয়ে গেল, খাবার নেই, 7 দিন 10 দিন পরে খাবার নেই, বাড়ি ফিরবে, যানবাহন নেই, হাঁটতে শুরু করলো রাস্তা দিয়ে, সবাই নিশ্চুপ। কিছু মানুষ গিয়ে আদালতে পিটিশন দাখিল করলো। আদালত কি বললো? ও আদালতের বিষয় না। তারপর যখন গোটা সিভিল সোসাইটি বলতে শুরু করলো, আরে এ তো অমানবিক কাজ হচ্ছে। আমি আপনাদের বোঝার সুবিধার জন্য বলি, আদালত তখন তার নিজের ফেলা থুতু চাটলো, বললো আমাদের ভুল হয়ে গেছে, এদের সকলকে বাড়ি ফেরাতে হবে, সব ট্রেন খুলে দাও। আমি এই তথ্যগুলো, সাধারণ তথ্যগুলো কেন বলছি, তার কারণ এই যে লোকজন, সিভিল সোসাইটির লোকজন বলতে শুরু করলো, তখন আদালতের একটা প্রেশার তৈরি হলো। অর্থাৎ ইউ হ্যাভ টু অ্যাক্ট অ্যাজ এ প্রেশার গ্রুপ। এই যে ওবিসি নিয়ে আজকে আলোচনা করছি, ভাববেন না, অনেকেই হয়তো ভাবছেন এটা মমতা ব্যানার্জিকে শিক্ষা দেওয়ার জন্য এই মামলা হয়েছিল। না, এই মামলা শুরু হয়েছিল 2010 সালে। আপনাকে আমি এক্ষুনি জাজমেন্ট দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ বামফ্রন্ট যখন রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম বুদ্ধদেব ভট্টাচার্য, তখন এই মামলা শুরু হয়েছিল। কেন শুরু হয়েছিল তার পিছনের সমস্ত ইতিহাসে আমি জানি, কারা শুরু করেছিল, কোন গ্রুপ শুরু করেছিল। কারণ আপনি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আগিয়ে আসছেন, বেশ কিছুটা আগিয়ে যেতে পারেন, আপনাকে আটকাতে হবে। যারা আটকাতে চায় তারা শুরু করেছিল মামলা। এখন সব সাধু সাজিলে হবে না। এর সঙ্গে আপনি যদি ভাবেন যে রাজনীতির সম্পর্ক নেই, এর সঙ্গে যদি ভাবেন আপনি অন্য কোনো কিছু সম্পর্ক নেই, মূর্খের স্বর্গে বাস করছেন। আপনি আজকের দিনে যদি দেখেন, জেলাওয়াড়ির রেজাল্ট দেখেন, আপনাকে আমি তথ্য দিই, এবছরের নিট ইউজি এত কিছু হয়েছে। আপনি পশ্চিমবঙ্গে জেলাওয়াড়ির সমীক্ষা করুন, সব থেকে বেশি মেডিকেলের চান্স পেয়েছে যে জেলা, সেই জেলার নাম জানেন? মুর্শিদাবাদ। সংখ্যালঘু অধ্যুষিত একটি জেলা। কেন পেয়েছে? তার কারণ বেশ কিছু সামাজিক উদ্যোগ শুরু হয়েছে। কি, আমি তাকে অত্যন্ত স্বীকৃতি দিই, শ্রদ্ধার সঙ্গে দেখি। বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে, দেখবেন এই মিশন তৈরি হয়েছে, বিভিন্ন মিশন। এই যারা শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়ে একটা সামাজিক আন্দোলনের রূপ দিয়েছে। তার ফলে কি হয়েছে, সমাজের পিছিয়ে পড়া অঞ্চলের মানুষ তারা সুযোগ পেয়েছে। আমি খুব বেশি এই কনস্টিটিউশনের কথা বলতে আসিনি, আমি কিছু প্র্যাকটিক্যাল কথা বলতে এসেছি এখানে। আমি জানি কোথায় কি বলতে হয়। তাহলে এই সভাগুলো প্রয়োজন হলো কেন আজকে এই আলোচনা সভা? তার কারণ আপনাদের অ্যাক্ট করতে হবে অ্যাজ এ প্রেশার গ্রুপ, এবং সেই প্রেশার গ্রুপ হিসেবে অ্যাক্ট করতে গেলে আপনাকে বেশ কিছু কর্মসূচি নিতে হবে। আপনাকে জাস্ট কয়েকটা তথ্য দিই, তাহলে আরো পরিষ্কার হয়ে যাবে। এই যে এখন যে নিয়ে বিতর্ক হচ্ছে, নেট ইউজি, নেট পিজি। নেট ইউজি আপনি যদি মনে করেন, এই যে ধরুন আজকে সুপ্রিম কোর্টে, আমি আদালতকে ক্রিটিসাইজ করছি না, কিন্তু কিছু সময় সেলফ ক্রিটিসিজমের প্রয়োজন হয়। কারণ দেখেছি, জেনেছি, বুঝেছি বলেই বলছি। যদি নিট ইউজি নিয়ে একটা ছেলে ওই পেপার লেক হয়ে গেছিল, মামলা করতো, আমি বলছি মামলা বাতিল হতো। কিন্তু দেখলেন রাজস্থান থেকে একজন মাস্টার মশাই বলছে, পশ্চিমবঙ্গতে বারাসাতে 6টা ছেলে আন্দোলন করছে, ও বহরমপুরে 10টা ছেলে আন্দোলন করছে। গোটা দেশব্যাপী কেউ ইউটিউবে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, যে যেখানে পাচ্ছে বলছে আন্দোলন হচ্ছে। সরকার নিট পিজি আর নিতে পারল না। কেন? আমি বলছি নিট পিজিতে এবছর দুর্নীতি হয় তা নয়,
আমি আমাকে নাম করে করে বলে দেবো, দাঁড় করাবেন, নিট পিজিতে চান্স পেয়েছে, জিজ্ঞাসা করবেন 5টা ডাক্তার পরপর বসিয়ে দেবেন সেই সাবজেক্টের, তারা পরীক্ষা নেবে, ফেল করে যাবে। নিট পিজিতে আগেও দুর্নীতি হতো, তাহলে তখন কেন হয়নি? তার কারণ তখন প্রেশার গ্রুপ হিসাবে কেউ অ্যাক্ট করেনি, আজকে হচ্ছে। আপনারা যদি আজকে এই আলোচনা সভা করছেন, এই আলোচনা সভা যদি 2011 সাল থেকে করতেন, তাহলে আমি বলছি এই রায় হতো না। সরকার বিড়ম্বনায় পড়ছে, এই যে এসএসসি দেখছেন যে মামলা হয়তো আমি করি, হয়তো ভাববেন যে আপনি সেই মামলার কথা বলবেনই, হয়তো না, সে মামলা বলার জন্য এখানে আসিনি, কিন্তু সেই মামলার উদাহরণ দিতে অবশ্যই দেব। যখন এই ছেলেমেয়েরা প্রথম আমার কাছে এসছিল, তখন আমি তাদের মামলা করেছিলাম, তার সঙ্গে বলেছিলাম রাস্তায় বসবি। আমি বৃদ্ধাশ্রম বলেছিলাম, কেন বলেছিলাম? এমনি না বুঝে বলেছিলাম, আমি বুঝেছিলাম এর ম্যানিফেস্টেশন প্রয়োজন। Until and unless this manifestation, it is impossible. এই লড়াই অসম্ভব। আমি গিয়ে আদালতে বলবো সেই সময়ের হেভিওয়েট নেতা ও দুর্নীতি করছে, আদালত মানবে কেন? ও বলবে একটা দুটো দুর্নীতির উদাহরণ এনেছো, ও দুর্নীতি করছে, ওদের ধরে বের করে দিলাম, হয়ে গেল। কিন্তু আদালত দেখছে 6 জন মামলা করেছে, আর বসে তো 600 জন। দিস ইজ দ্য ম্যানিফেস্টেশন। এখন আপনাকে যদি সেই ম্যানিফেস্ট না করতে পারেন, এই মামলায় এই যদি যে ধরনের মামলা হয়েছে, সেই মামলায় যদি আপনি প্রথম থেকে সজাগ থাকতেন, তাহলে আপনার মনে হয় এই মামলায় শুধুমাত্র এই জায়গায় থাকতো। মামলায় তো আরো সব, আমি কাউকে খারাপ ভালো বলছি না, দেখেন একে ওকে তাকে বাঁচাতে একে দাঁড় করানো হয়, ওকে দাঁড় করানো হয়, মামলা দাঁড় করানো যেত না? মামলা কিভাবে পরিচালিত হয়েছে হাইকোর্টের প্রসিডিংস দেখলেই বুঝতে পারবেন। আপনাদেরকেও সজাগ হতে হবে। আজকে যারা এখানে এসছেন, আমি তাদের বলবো 2 ধরনের প্ল্যান নিন, একটা হচ্ছে শর্ট টার্ম, একটা হচ্ছে লং টার্ম। শর্ট টার্ম কি? ধরেন আজকে আপনার সামনে ওবিসি সার্টিফিকেট নিয়ে লড়াই, নিশ্চিতভাবে লড়বেন, আইনগত লড়াই লড়তে হবে আপাতত এটার জন্য। কিন্তু ওবিসি সার্টিফিকেটই শুধুমাত্র কি একমাত্র সংখ্যালঘু পিছিয়ে পড়া বঞ্চিত মানুষদের একমাত্র ইস্যু? তা তো নয়। আপনাদের এক থাকতে হবে যাতে যারা ওই 2010 সালে আপনার আগিয়ে যাওয়া আটকানোর জন্য, এই 2024 সাল দেখানোর জন্য 2010 সাল থেকে তারা সংঘবদ্ধ হয়ে যারা আপনার ওই যাত্রাপথ আটকাতে চায়, তারা যাতে না পারে, সেই জন্য আপনাকে এই লং টার্ম প্ল্যান করতে হবে। আপনার বাড়ির ছেলে মেয়েরা যাতে সমান অধিকার পায়, তার জন্য আজকে নয়, আগামী দিনেও যাতে পায়, তার জন্য আপনাকে সংঘবদ্ধ হতে হবে, তার জন্য আপনাকে প্রেশার গ্রুপ হিসেবে অ্যাক্ট করতে হবে। আর যদি সেটা না করেন, সেটা যদি না করতে পারেন, 2010 সালের এফেক্ট পেলেন 2024-এ, আর 2024-এ যদি না পারেন, এর এফেক্ট পাবেন 2034-এ। অতএব বিপদ আপনার ঘরে চলে এসছে, এখন আপনাকে সংঘবদ্ধ হতেই হবে, এবং সেটা বঞ্চিত মানুষদের সংঘবদ্ধতা। কারণ ওবিসি অ্যাক্ট কি? ওবিসি অ্যাক্ট কোনো ধর্ম সম্প্রদায়ের মানুষকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য নয়। দ্য ক্লাস অফ সিটিজেন, তাদেরকে আইডেন্টিফাই করা, তারা কতটা পিছিয়ে আছে সেটাকে আইডেন্টিফাই করা, এবং তাকে সমান অধিকারের সুযোগ দেওয়া। এখানে কেউ বেশি অধিকার পাচ্ছে না। অনেকে মনে করেন, কারণ অনেকেই যারা এইগুলো করছেন তারা আসলে মনে করেন, তারা এই ধারণা পোষণ করেন যে এইগুলোতে দেওয়া হচ্ছে তার কারণ এদেরকে এক্সট্রা অধিকার দেয় না। সংরক্ষণ দেওয়া হয় সমান অধিকার দেওয়ার জন্য, কারণ রাষ্ট্র সকলকে সমান অধিকার দিতে ব্যর্থ হচ্ছে। উদাহরণ দিই, পরিষ্কার হয়ে যাবে। ধরুন ওই বাঁকুড়ার এক আদিবাসী পাড়ার একটি ছেলে, বা মুর্শিদাবাদের ওই বাংলাদেশ বর্ডারের একটি মুসলমান ঘরের ছেলে, সে যা শিক্ষার অধিকার পায়, তাকে
পড়াশোনা শিখতে গেলে তাকে যে পরিমাণ কষ্ট করতে হয়, তাকে যে এফোর্ট দিতে হয়, সেই এফোর্ট আপনি মনে করেন যে শহর কলকাতায় বসবাস করা একজন এলিট অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলির একজন ছেলে মেয়েকে দিতে হয়? হয় না, সেই এফোর্ট দিতে হয় না। তাহলে তার যে যাত্রাপথ আর শহর কলকাতার একজন অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলির একটি ছেলে বা মেয়ের যে যাত্রাপথ, সেটাকে তার দৈর্ঘ্য কি সমান? আপনাকে রেস দিয়ে বোঝায়। একজন ধরুন এখান থেকে রেস শুরু করলো, আর একজন এখান থেকে রেস শুরু করলো, পৌঁছবে দুজন এখানে। যে এখান থেকে রেস শুরু করলো সে আগে পৌঁছে যাবে, যেহেতু যে পিছনে আছে তাকে যাতে ওই সমান সুযোগ, একই মঞ্চ, একই পোডিয়াম দেওয়া যায়, সেই জন্য সংরক্ষণ। সংরক্ষণের উদ্দেশ্য হলো, সংরক্ষণকে আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে একটা দেশে সংরক্ষণ আছে মানে সেই দেশ খুব অগ্রসর, না। কারণ রাষ্ট্র ব্যর্থ হয়েছে সকলকে সমান সুযোগ দিতে। মুম্বাইয়ের ওই আম্বানির স্কুলে যে মানের পাঠ হয়, ওই মুর্শিদাবাদের ওই বাংলাদেশ বর্ডারের একটা স্কুলে একই মানের শিক্ষাদান হয় না। সেই জন্য সমান অধিকার দেওয়ার জন্য, সমান সুযোগ, রাষ্ট্র ব্যর্থ হয়েছে সমান সুযোগ দিতে, তাই সংরক্ষণ দিতে হয়। কিন্তু আপনার লড়াইটা শুধুমাত্র সংরক্ষণ পেলাম কি পেলাম না তার লড়াই নয়, কারণ একটা ফোর্স কাজ করছে গোটা রাজ্যব্যাপী, গোটা দেশব্যাপী, যারা আপনাকে, আপনি তো পিছিয়ে আছেন, আপনি বঞ্চিত, আরো বেশি যাতে বঞ্চনায় থাকেন। কারণ আপনার বঞ্চনা থেকে, বঞ্চনার ইতিহাসটা একটু সুরাহা হয়েছিল, আবার আপনার বঞ্চনার ইতিহাস আবার আপনাকে ঠেলে সেখানে পিছিয়ে দেওয়ার জন্য 2010 সালে তারা শুরু করেছে। তারা ফল পেল 2024-এ। সাধু সাবধান, আপনি যদি 2024-এও একত্রভূত না হতে পারেন, আপনি আবার একটা অন্য শখ পাবেন 2034-এ। তাই সকলকে বলবো, নিশ্চিতভাবে আপনাদের সামনে এখন আছে ওবিসি সার্টিফিকেটের লড়াই, সেটা নিশ্চিতভাবে আইনগত লড়াই চলবে। কিন্তু তার সঙ্গে এই শর্ট টার্ম প্ল্যানের সঙ্গে লং টার্ম প্ল্যান অ্যাড্রেস করুন, বোঝার চেষ্টা করুন যে এই বঞ্চিত মানুষগুলো, এই বঞ্চিত ক্লাস অফ সিটিজেনদের কি কি সমস্যা রয়েছে, সেই সমস্ত সমস্যাকে অ্যাড্রেস করুন। কিছুক্ষণ আগে বক্তা বলছিলেন, উনি অত্যন্ত ভালো বলছিলেন যে আমরা আজকে ভেন্ডারদের রাইট, সেটা নিয়ে আমরা কনসার্ন হতে হবে, তারাও বঞ্চিত। আপনাদের সেই কমন প্ল্যাটফর্ম থেকে তাদের কথাও বলতে হবে যে 2014 সালে এই আইন এসছে, স্ট্রিট ভেন্ডার অ্যাক্ট এসছে, ইমপ্লিমেন্ট করতে কোথায় টাউন কমিটি, কোথায় গভর্নমেন্ট রিডার্সাল মেকানিজম? এই ভেন্ডাররা যারা ধরুন আজকে ধরুন যাদের পুলিশ লাঠি দেখাচ্ছে, বলছে উঠে দাও, তারা যদি সেদিন সংঘবদ্ধ হতে পারতো 2014 সালে, তারা যদি সেদিন বলতে পারতো তো তুমি আমাকে ভেন্ডারদের টাউন কমিটি দাও, তারা যদি বলতে পারতো আমাদের গ্রিভেন্স রিডার্সাল মেকানিজম দিতে দাও, আজকে তো পুলিশ তাদের লাঠি দেখাতে পারতো না। আপনার কাজ হবে যাতে পুলিশ লাঠি না দেখাতে পারে, বা যারা আপনাকে চোখ দেখাতে চাইছে তারা যদি ওই লাল চোখ না দেখাতে পারে, সেই জন্য আপনার সংঘবদ্ধতা তৈরি করা। আর তা যদি না পারেন, আজকে 2024-এ লাল চোখ দেখছেন, 2034-এ আরো ভয়ানকভাবে সেটা দেখতে হবে। তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, যারা এখানে আছেন তারা নিশ্চিতভাবে এই এফোর্ট নেবেন যে আজকে একটা শর্ট টার্ম লক্ষ্য নিয়ে আমরা একত্রীভূত হয়েছি, কিন্তু আমরা সামনের দিনে আরো লং টার্মের জন্য আমরা সকলে একত্রীভূত হব এবং এই বঞ্চিত মানুষদের কণ্ঠকে আরো উদ্দাম কণ্ঠে বলবো। সকলে ভালো থাকবেন এবং আমি জানি সকলে এই উদ্যম গ্রহণ করবেন। অসংখ্য ধন্যবাদ বিশিষ্ট আইনজীবী ফিরদৌস শামীম মহাশয়কে, গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং দিশাও দেখিয়েছেন। আমার মনে হয়েছে আমরা অনেকেই সমৃদ্ধ হয়েছি। রয়েছেন আমাদের ভাইরা, পীরজাদা মোহাম্মদ নওশাদ সিদ্দিকী ভাইরা, আরো পানির বোতল দাও না, সংগঠনের প্রতিনিধি ছিলেন। আমি সংক্ষেপে বলবো, সময় দর্শককে অসংখ্য ধন্যবাদ ভিডিও ওয়াচ করার জন্য। আমরা স্পেশালভাবে কন্টেন্ট করে আপনাদেরকে আপলোড দেবো। লাইভটি এখানে আমরা শেষ করছি। পরবর্তী আপডেট পেতে আপনারা চোখ রাখুন SST পাবলিকের ফেসবুক এবং ইউটিউব চ্যানেল, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। বলেছেন আইনের লড়াইটা উনি বলেছেন
সেক্ষেত্রে মাহি ভাই প্রস্তাব দিয়েছেন এবং শেষ বক্তব্যের পরে আমরা